শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের ৩৯তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি যুক্তরাজ্য নিবাসী বাঙালি চলচ্চিত্রকার মকবুল চৌধুরী। মকবুল চৌধুরী আমাদের সিলেটের সন্তান। তার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এর পাশাপাশি তিনি ঢাকারই একটি প্রতিষ্ঠান, গণযোগাযোগ সম্পর্কিত প্রতিষ্ঠান নিমকো থেকে চলচ্চিত্র বিষয়ে একটি ডিপ্লোমা গ্রহণ করেছেন। আর এর বাইরে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবাদে তিনি অসংখ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, অনুধাবন কর্মশালা, নানা ধরনের অনুষ্ঠান, প্রশিক্ষণে সবসময় নিজেকে যুক্ত রেখেছেন। এবং এর মধ্যে উল্লেখযোগ্য তিনি জার্মান চলচ্চিত্রকার দিদি ডানকার্টের সঙ্গে কাজ করেছেন। আর এর বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজ ইত্যাদি করেছেন। চলচ্চিত্র কার যারা তার সমসাময়িক তাদের সঙ্গে কাজ করেছেন, এবং বিশেষ করে বলা যেতে পারে যে শামীম আখতার, তারেক মাসুদের সঙ্গে মিলে গ্রহণকালের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তবে ঠিক পুরোপুরি হাতে কলমে পূর্ণ দস্তুর কাজ শুরু করার আগেই তিনি প্রবাসী হয়ে যান। ৯৫ সালে তিনি চলে যান যুক্তরাজ্যে। আর সেখান থেকেই মূলত তার সত্যিকার অর্থে চলচ্চিত্র নির্মাতার জীবনটা শুরু হয়। এবং প্রথম ছবি তিনি ৯৭ সালে করেন স্বল্পদৈর্ঘ্য ছবি দ্য রেড ফ্লাওয়ার বা বাংলায় রক্তজবা। এবং প্রথম ছবি সে বছরের যে কান চলচ্চিত্র উৎসবের যে একটা শর্ট ফিল্ম কর্নার থাকে সেখানে প্রদর্শিত হয়, এবং সেখান থেকে একটি সম্ভাব্য ক্রেতাও তার ভাগ্যে জুটে যায় আর কি। তো এরপর তিনি ধীরে ধীরে আরো কিছু স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করেছেন। তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে দ্য ব্ল্যাক লিফ। এটি ২০১০ সালে মন্ট্রিয়ালে যে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেখানেও প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আরো কিছু স্বল্পদৈর্ঘ্য ছবি তিনি করেছেন। এরপর তিনি হাত লাগালেন প্রামাণ্যচিত্রে, এবং এই প্রামাণ্যচিত্রই তার আসলে একটা সত্যিকার অর্থে প্রধান আগ্রহের বিষয়। তিনি একটি প্রতিষ্ঠানও করেছিলেন যুক্তরাজ্যে গিয়ে, দৃশ্য শিল্প এবং এই ধরনের প্রচার মাধ্যম সম্পর্কিত বাংলা কানেকশন নামে। সেখান থেকে যুক্তরাজ্যের যে প্রবীণতম একজন প্রবাসী বাঙালি প্রবাসী ইউসুফ চৌধুরীকে কেন্দ্র করে যে যুক্তরাষ্ট্রের যে অভিবাসনের যে প্রক্রিয়াটি, দীর্ঘ প্রক্রিয়া বাঙালিদের যুক্তরাষ্ট্রে গিয়ে থিতু হন, সেটার উপর ভিত্তি করে তিনি একটি ছবি করেছেন সান অফ দ্য এম্পায়ার নামে। তবে যেই ছবিটি করে তিনি একেবারে পাদপ্রদীপের আলোতেই চলে আসে, সেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ছবি। মুক্তিযুদ্ধে প্রবাসীদের যে সাংঘাতিক ভূমিকা, বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডনের বাঙালিদের যে সাংঘাতিক একটা ভূমিকা ছিল জনমত গঠনে, সেটিকে নিয়ে একটা ছবি করেছেন তিনি। খুবই মজার, খুবই চমৎকার একটা নামও তিনি দিয়েছেন, নট এ পেনি নট এ গান। এই ছবিটি প্রায় ঘন্টাখানেকের দৈর্ঘ্যের ছবি, খুবই আলোড়ন তোলে। বিশেষ করে বাংলাদেশে দুটি উৎসবে প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্রের পুরস্কার পায়। একটি হচ্ছে শিল্পকলা একাডেমি আয়োজিত উৎসব, আর একটি বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল আয়োজিত উৎসবে। এরপর তিনি আরো কিছু কিছু ছবি করেছেন মুক্তিযুদ্ধ নিয়েই। তার আরো একটি ছবি খুবই আকর্ষণীয় বিষয়, দ্য সাইক্লিস্ট অফ দ্য ওয়ার, সেই ছবিটি করেছেন। আমরা এইসব গল্প শুনবো আজকে। এখনো তিনি ছবি করছেন মুক্তিযুদ্ধ নিয়ে। আর এর বাইরে তার যে প্রতিষ্ঠান বাংলা কানেকশন, সেখান থেকে নানাবিধ সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। তিনি একজন পুরোদস্তুর একজন দৃশ্যশিল্পী, এবং বাংলাদেশের তার যে শেকড়, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সমাজ ইতিহাসের সঙ্গে নিজেকে যুক্ত করে একটা বেশ লিপ্ত শিল্পীর জীবনযাপন তিনি করছেন। যদিও পেশাগতভাবে তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, এই বিষয়ে তিনি পড়াশোনা করেছেন, ডিগ্রি নিয়েছেন, এবং সেখানেই তিনি আপাতত পেশাগতভাবে যুক্ত রয়েছেন। কিন্তু এর বাইরে তার একেবারে ধ্যান জ্ঞান স্বপ্ন হচ্ছে চলচ্চিত্র। আজকে আমরা তেমনি একজন নিবেদিতবান চলচ্চিত্রকার মকবুল চৌধুরীর কাছ থেকে শুনবো তার চলচ্চিত্র জীবনের গল্প, তার চলচ্চিত্র ভাবনার কথা, তার চলচ্চিত্র স্বপ্নের কথা। তো আমি শুরুতেই বিস্তারের পক্ষ থেকে তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের আন্তর্জাল মঞ্চে। মকবুল চৌধুরী। হ্যাঁ, আলম ভাই, থ্যাংক ইউ। আপনার দর্শকদেরকে ধন্যবাদ, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে, আপনার সাথে কিন্তু আমার কোনো পূর্ব পরিচয় নেই, কিন্তু একটা পরিচয় হয়তো তৈরি হয়েছে আড়ালে, তা আমাকে চুজ করার জন্য। আমি তো মানে নিজেকে বাইরে আছি, এবং আমি
নিজেকে খুব গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি আরো প্রচুর কাজ করার জন্য। আম তো এরকম এক্সপোজিশন আমার নাই বাংলাদেশে। হয়তো খুব কম সংখ্যক লোক আমাকে চেনে এবং জানে। বাট যেটি বলেছেন সেটি ঠিকই যে আমি বাইরে আছি ১৯৯৫ থেকে, কিন্তু আমার মন এবং আমার ধ্যান ধারণা এবং আমার চিন্তা ভাবনা সবকিছু কিন্তু দেশের সাথেই জড়িত। আমার বাড়ি সিলেটে এবং সেটাও একটা বিরাট অংশ আমার ধ্যান ধারণা এবং শিল্প ভাবনার মধ্যে। আমরা সে বিষয় নিয়ে আলাপ করব। তো অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আপনার এই মূল্যবান না, অনুষ্ঠানে এটা এটা সঙ্গে। আমাদের জন্য খুবই আনন্দের বিষয় আমি মনে করি। আপনি এতদিন ধরে কাজ করছেন, এত রকম ভাবে কাজ করছেন, এবং বাইরে থাকার কারণে একটা নতুন আপনার দৃষ্টিভঙ্গিও হয়েছে, তার দ্বারা আমরা সবাই উপকৃত হব। তো আমরা যেটা করে থাকি, শুরুটা করি আসলে আপনার চলচ্চিত্র জীবনের শুরুটা দিয়ে, অর্থাৎ কখন কিভাবে কোন ঘটনা চক্রে কিসের প্রেরণায় আপনি চলচ্চিত্রের প্রেমে পড়লেন। আপনার এই চলচ্চিত্রকার জীবনের যে গোড়ার যে গল্পটা, আপনার হয়ে ওঠার যে গল্পটা, সেটা যদি খানিকটা আমাদের সঙ্গে ভাগ করে নিতেন। ধন্যবাদ। না আমাদের আমি তো সিলেট, এই যে বললাম আমি সিলেটের শহরে আমার জন্ম এবং আমি 1963 থেকে আমার বাবা সিলেট শহরে থাকেন এবং সেখানেই আমার গড়ে ওঠা। আমাদের একটা প্রান্তিক জেলা। সেখানে নাটকের প্রচুর কাজ চলছিল এবং যাই হোক এর আগেও আমি ১৯৮০ বা ৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে, তখন তো সাদা কালো টেলিভিশন ছিল, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিটি দেখায়। তো সেই ছবির একটি দৃশ্য, গুপি বাঘাওরা একটা বাঘের উপরে একটা চাবি রাখা, সেই চাবিটা আনবে এবং ওই গান গেয়ে সেই বাঘকে স্তব্ধ করে দেয়। এখনো আমার সেই স্মৃতিটা এখনো মনে আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই দৃশ্যটি একটা pivotal moment for me in terms of a awakening that, oh wow, so this is a media film with music, with literature. তো পরে আমি যখন স্কুলে গেলাম পরের দিন, তো আমাদের এক বন্ধু বলল যে এই চলচ্চিত্রকার, তার বাবা তার কাছে চলচ্চিত্রকার সম্পর্কে গল্প করেছে। তখন তো সত্যজিৎ রায় বয়সও কম, ক্লাস 8 এ পড়ি মনে হয় বা 9 এ পড়ি এ সময়। সেই থেকে সত্যজিৎ রায়ের প্রতি এবং তার ফিল্ম একটা শিল্পী, এক ধরনের একটা আইডল তৈরি হয় আমার মধ্যে। এবং আমার বড় ভাই, তিনি নিশ্চয়ই উনি নাটক করতেন, অতএব তারও একটা জ্ঞান ছিল। এরপরে আমরা যখন মেট্রিক পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, আমাদের শহরে একজন লোক, তার নাম হচ্ছে নিজামুদ্দিন লস্কর ময়না। উনি জার্মানিতে ছিলেন। উনি একজন নাট্যকর্মী এবং ১৯৭১ সালে এরকম গল্প আছে যে উনি নাটকের মঞ্চ থেকে উনি যুদ্ধে চলে যান। এবং সেই নিজামুদ্দিন লস্কর ময়নার বাসায় গিয়ে দেখি প্রচুর চলচ্চিত্রের ভিডিও ক্যাসেট, বইপত্র। জার্মানিতে ছিলেন তো উনি কিছু কোর্সও করেছেন জার্মানিতে। এবং সেই নিজামুদ্দিন লস্কর ময়না এমনভাবে উনি পথের পাঁচালীর গল্প বলতেন, এমনভাবে স্টপ জেনোসাইড এর এখানে শর্ট বাই শর্ট মুখস্থ এবং এমনভাবে বলতেন যেটা ম্যাজিকের মতো, যে না আমি ছবিটা দেখেই ফেলছি। সেই ময়না ভাইয়ের ইয়ে থেকে আমার একটা ধরনের একটা চলচ্চিত্র নির্মাণ এবং তার আলোচনা। আমি এই উনার বাসায় যেতাম সাইকেল চালিয়ে, উনিও আমাকে খুব স্নেহ করতেন। আমরা গল্প করতাম। উনি কাসাব্লাঙ্কা, খুব ওয়েস্টার্ন ফিল্মের খুব পছন্দ ছিল, উনার একটা আগ্রহ ছিল। সেই থেকে আমার একটা আগ্রহ তৈরি হলো এবং আমি তো ওই যে বললাম ইন্টারমিডিয়েট দিচ্ছি। তো ইন্টারমিডিয়েট পরে আমাদের সিলেটের লোকজন, আমাদের তো গন্তব্য হচ্ছে লন্ডন। লন্ডন একটা ড্রিম আমাদের কাছে। মানে এখানে যেতেই হবে। তো আমি তখন ভাবছিলাম যে আমি লন্ডন ফিল্ম স্কুল একটা আপনার এলিফ্যান্ট ইন ক্যাসেলে, সেটার অ্যাপ্লিকেশন ফর্ম তো এগুলা চিঠি লিখে আনালাম। অ্যাপ্লিকেশন ফর্ম পড়লাম। তো ওরা বলল যে তোমাকে একটা ফিল্ম জমা দিতে হবে। তো সেই ফিল্মটা কি হবে এবং একটা চলচ্চিত্র সমালোচনা জমা দিতে হবে। আমার মনে আছে যে আমি চারুলতার ছবি বহুবার দেখেছি যে এটা সমালোচনা লেখার জন্য এবং আমি লিখেছিলাম। তো ইন দ্য মিন টাইম আপনার ১৯৮৮ র দিকে আমি আমিও কিন্তু সিলেটেও আমি সংগঠন করতাম। আমার সংগঠনের প্রায় ১৫০ লোক ছিল। সেটা আরেকটা পর্যায়ে, এটা কাজে নাই লজ্জা কর্মসূচি নামে একটা কর্মসূচি করেছিলাম যে আমরা পার্ট টাইম কাজ করার কোন সুযোগ নাই আমাদের দেশে। তো আমি তো খুব বেশি বিদেশের গল্প শুনতাম। আমাদের আত্মীয়স্বজন আমাদের বয়সী ওরা আসতো ইংল্যান্ড থেকে। আমাদের তো প্রত্যেক মাসেই একজন একজন আসতেছে ইংল্যান্ড থেকে। তো ইংল্যান্ডের গল্প আমাদের মানে খুব মুখস্থ। রাস্তাঘাট, পিকাডিলি সার্কাস, রিজেন্ট স্ট্রিট এগুলো মুখস্থ আমাদের। এমনকি ডিশের নামও মুখস্থ। চিকেন টিক্কা মসালা। তো তখন ওই 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 সূত্র ধরেই আমরা একটা ফেস্টিভ্যাল করলাম। ১ম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২ দিন ব্যাপী। সেই কারণে আমি চলে আসলাম ঢাকায়। এসে এলিফ্যান্ট রোডে মসজিদুল ইসলামের একটা এলিফ্যান্ট রোডে ছোট একটা রুম ছিল। মানে একটা পিএর মতো তখন ওই যে এই এলিফ্যান্ট রোডে।
মানে শর্ট ফিল্ম ফোরামেরই পাশেই, মানে অফিসের পাশেই, সেখানে মুর্শিদুল ইসলাম বললো ভেরি গুড, নো প্রবলেম, আমি করতেছি। আর উনি ওই আলমগীর কবিরের একেবারে ডান হাত, আহ দাদার নামটা ভুলে গেছি, একজন হিন্দু ভদ্রলোক, নামটা মনে আসতেছে, উনি মারা গেছে, উনাকে দিয়ে দিল। তো উনি কয়েকদিন পরে এই সমস্ত ক্যান টেন সব নিয়ে আসলো। এখন তো তখন তো আর হোটেল টোটেল, আমার বাসাতেই রাখলাম উনাকে। এবং ওই নামটা মনে আসতেছে না, আমি এইটা একটা প্রবলেম। তো উনি সারা রাত ধরে গল্প করলো, আলমগীর কবিরের গল্প করলো, মুর্শিদুল ইসলাম ফিল্মের গল্প করলো, যে এইভাবে 16 মিলিমিটার এই এই যে শুরু এইভাবেই। হইলো, হুম, হুম। এইভাবেই শুরু হইলো আমার। এরপরে এই যে বললাম যে 1999 সালের 19শে অগাস্ট আমি ঢাকাতে চলে আসি এই নিমকোর ইন্টারভিউ দেওয়ার জন্য। সেখানে আপনার সৈয়দ শামসুল হক ছিল, আব্দুল আল মামুন, ওরা ইন্টারভিউ বোর্ডে। তা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি সিলেট থেকে আসছো? আর ওখানে তো নিমকোতে যখন গেলাম, সেখানে গিয়ে দেখি শত শত লোক ইন্টারভিউ দিতে আসছে। কেউ কেউ আবার বই, মানে হাতের মধ্যে অনেকগুলা বই হাতে। আমি জিজ্ঞাসা করলাম বই কেন? মানে এগুলো আমার লেখা বই, মানে লেখকরাও আসছে। তখন আমাকে জিজ্ঞাসা করলেন এই সৈয়দ তানভীর মুকাম্মেল, আমাকে মমতাজ সম্পর্কে তুমি কি কিছু বলতে পারো? ইন দ্য মিন টাইম আমি সাগর পাবলিশার্স, আক্তার মুকুল উনি তখন বসে থাকতেন চেয়ারে, সেখান থেকে আমি ওই সত্যজিৎ রায়ের বিষয় চলচ্চিত্রটা, সেটা প্রায় মুখস্থ হয়ে গেছে প্রতিটা লাইন। তারপরে বিমান, বিমান দাসের। মমতাজ, এগুলা আমি হুম, আর হুম। এগুলা আমি দেখি নাই ছবি, কিন্তু মুখস্থ হয়ে গেছে এই সমস্ত কৌশল্য এফেক্ট এগুলা। হ্যাঁ আমি জানি, বললাম। এরপরে জিজ্ঞাসা করলো তুমি কি কোনোদিন আর্ট দেখেছো? বললাম জি, আমাদের এই যে কামরুল হাসানের একটা শিল্প প্রদর্শনী হয়েছিল সিলেটে, সেখানে গিয়ে আমি দেখি মুখস্থ এগুলো যে। এরপরে তো ওরা তো আশ্চর্য হয়ে গেল যে এত আগ্রহ। তো আমি সেখানে এই কোর্সে চান্স পেয়ে গেলাম 12 জনের একজন। এই তো শুরু ঢাকায় আসা। তাহলে মানে সেভাবেই আপনার যাত্রাটা শুরু হয়ে গেল এবং তারপর আর পেছনে ফিরে তাকাননি। এবং এর মধ্যে অনেকগুলো ছবি করেছেন, ছোট স্বল্পদৈর্ঘ্য ছবি করেছেন, প্রামাণ্যচিত্র করেছেন, এখনো করছেন। আপনার এই ছবিগুলো সম্পর্কে, যা যা ছবি আপনি বানিয়েছেন, সেগুলো সম্পর্কে যদি আমাদের একটু সংক্ষেপে জানাতেন, তাদের বিষয়বস্তু, বানানোর অভিজ্ঞতা এবং বানানোর জি। পরের কি প্রতিক্রিয়া, সব মিলিয়ে আপনার কাজগুলো সম্পর্কে আমাদের একটু অবহিত করুন। আমার কাজগুলো যেটা হয়েছে, সেটা হলো যে আমার একটা শিল্প ভাবনা তো তৈরি হয়েছে। আমরা তো চলচ্চিত্রের মেম্বার ছিলাম। আম মানে আমি তো ঢাকায়, আমি একা। সো আমি মানে ছবি মানে যেকোনো চলচ্চিত্র যেটা জহিরায়ন হোক আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হোক, সবার সাথে ছবি দেখতেছি। আমাদের জার্মান প্রচুর ছবি দেখেছি। মানে 8 ঘন্টা দৈর্ঘ্য ছবিও বসে বসে দেখেছি আমরা জার্মান কালচারাল সেন্টারে। তো একটা তো ধারণা তৈরি হয়েছে। তো এখানে ইংল্যান্ডে আসার পরে তো আমার ধরেন লাইফকে এস্টাবলিশ করার একটা সংগ্রাম আছে। এর মধ্যে ইসুর চৌধুরীর সাথে পরিচয় হলো। তখন থেকেই আমি বুঝতেছিলাম যে এটা একটা বিরাট সাবজেক্ট। তো বিফোর ইভেন আই স্টার্ট মেকিং এ ফিল্ম, হি ডাইড সাডেনলি। আদারওয়াইজ দ্য আইডিয়া ওয়াজ টু রেকর্ড হিম এজ ওয়েল। অ্যান্ড আমার তো তখন ক্যামেরার উপর। তো সেই প্রথম আমি ছবি করলাম, যেটা সান বেশ। অফ দ্য এম্পায়ার। হুম, না, সান অফ দ্য এম্পায়ারটা প্রথম আচ্ছা, করেছি। আচ্ছা। হুম, সান অফ দ্য এম্পায়ার করার সময় যে পয়সা পেয়েছিলাম, সেটা দিয়ে একটা এডিটিং মেশিন কিনে ফেললাম। হুম, হুম। আমার সবাই বলল যে না, তুমি এই প্রথম ছবি, তুমি কাউকে এডিটিং অন্য জায়গায় করো না, আমি এডিটিং মেশিনই কিনে ফেলবো। হুম, মানে একটা গ্রান্ট পেয়েছিলাম। হুম, সেই মেশিনটা কেনার পরে মনে একটা সাহস হইলো যে আমার কাছে দেখো এডিটিং মেশিন আছে, আমি আর এডিটিং এর সেন্সটা তো জানি। আমি তখন বিবিসির একজন এডিটরকে হায়ার করলাম। বাই দা বাই, উনি বার্মিংহামে থাকে। উনি বিবিসির যে খুব ভালো প্রোগ্রাম টপ গিয়ারের একজন এডিটর। হুম। সে আমাকে বলল তুমি তো ভালোই করতেছো। সে একটু সামান্য ফাইন টিউনিং করে দিল। এরপরে আমার যে যতগুলো ছবি আমি সিলেটে করেছি, দেখবেন আপনি, মায়া, ডেড ফ্লাওয়ার, এগুলো সিলেটে করেছি। তো তখন এই রেড ফ্লাওয়ারটা প্রথম করলাম। আমার ভাই, উনিও খুব সাহায্য করেছে, এবং আমার এক বন্ধু দেলোয়ার হোসেন মঞ্জু, উনি মারা গেছে, কবি। তো আমাদের একটা কবি মুজিবুর রহমান, যিনি জীবিত আছেন এবং বেশ একজন স্বনামধন্য কবি, এই 3 জনের আমাদের একটা আড্ডা ছিল প্রত্যেকদিন সন্ধ্যার পরে, ঘন্টার পর ঘন্টা আমরা চলচ্চিত্র সাহিত্য নিয়ে সেখান থেকেই আমার এই রেড ফ্লাওয়ার স্ক্রিপ্টটা রেডি। এবং আমার এখনো মনে আছে যে দেলোয়ার হোসেন মঞ্জু বলছিল, মকবুল ভাই এক কাজ করেন, ওই যে শিশুটা পড়ে, যাতে করে আপনার ওই ফুলের কাছে চলে যায়, যে যদিও সে খাবার নেয় নাই, ওদের প্রাসাদটা নেয় নাই, তার মধ্যে একটা সেন্স অফ রিলিজিয়ন, সেন্স অফ ডিভিশন চলে আসছে, বাট স্টিল বিকজ ইজ এ চাইল্ড, হি ইজ এবল টু ব্রেক ইট, হি টাচেস দ্য ফ্লাওয়ার। এই জায়গাটা কিন্তু মানে আমার কবির দেয়া। হ্যাঁ, এই একটা। তো সেটা আমরা করলাম। এবং মজার জিনিস হচ্ছে যে এই যে পয়সাটা
খুব বেশি পয়সা যায় নাই, কিন্তু রেড ফ্লাওয়ার করতে 30,000 টাকা গেছে। আপনার মায়া করতে গেছে মনে করেন 55,000 টাকা, সেটা আমাদের 500 পাউন্ড। সেটা আমি ধরেন আমাদের তো টিকিট কাটিয়ে আমরা আগে থেকেই সেটার আমি একটা প্রিপারেশন নিলাম, স্ক্রিপ্ট রেডি করলাম। আমার কাছে মনে আছে যে আমি মায়া করার আগে রাজু আমার সাথে দেখতে আসলো, তো রাজুকে আমি দেখাইলাম আমার স্ক্রিপ্ট। সে বললো যে অসাধারণ, মানে এখানে ফ্রেম বাই ফ্রেম সবকিছু, যেহেতু আমি বাংলাদেশে এসে করব, সেটার এটা শুরু হলো। তো ওই আমি রেড যেটা ফ্লাওয়ারটা, না রেড ফ্লাওয়ারটা যে আপনি কানে পাঠালেন, সেটার প্রক্রিয়াটা কিভাবে হলো, বা সেই ভাবনাটাই বা কি করে এলো, আর সেই অভিজ্ঞতাটা যদি বর্ণনা করতেন। কানে আমি মানে এমনিতেই আমাকে অনেকে বললো যে তুমি দেখো না, আমি বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাচ্ছি, তো ওরা দেখি একটা ওই বছরই প্রথম ওরা আপনার ওই শর্ট ফিল্ম কর্নার শুরু করে ওরা। তো দেখো ওরা বললো যে ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট ইট ইউ ক্যান সাবমিট ইট হিয়ার। তো 150 মানে একটা ফি লাগে, এবং ওরা বললো যে তোমাকে 2টা পাস দেব, মানে। এবং আমি যখন কানে পৌঁছলাম আমার বন্ধু যে ডেড ফ্লাওয়ারের যে অভিনেতাকে নিয়ে গিয়ে দেখি যে আমাদেরকে তো পুরো একেবারে সবাই যেখান থেকে পাস নিচ্ছে আমরাও পাস নিতেছি, এবং আমরা সব হলেই আমাদের এই পাসটা এখন আমার কাছে আছে, সব হলেই যেতে পারতেছি সব জায়গায়। তো ওখানে জমা দিলাম, তারপরে দেখলাম যে ওখানে শো হচ্ছে সেখানে, তারপরে প্রচুর লোক ভিডিও দেখছে, এখানে প্রচুর ছোট ছোট স্ক্রিন করে দিছে বুথ করে। তো ওখান থেকে চলে আসার পর হঠাৎ করে দেখি একদিন একটা ইমেল আসলো, অস্ট্রেলিয়ান SBS টিম, যে আই হ্যাভ ওয়াচড ইউর ফিল্ম এট শর্ট ফিল্ম কর্নার, উড ইউ বি ইন্টারেস্টেড টু সেল ইট। তো ওরা ওই মিনিট মনে হয় $1.50 না করে আমি $1,600 মতো পেয়েছিলাম। এবং এরপরে ওরা ওই মায়াটাও নিতে চাইছিল, আমি আর মনে করতে পারতেছি না। আমি তারপরে সোশ্যাল সার্ভিসে তখন কাজ করি, এবং আমার কাজের ক্ষেত্রে একটা মানে আই বিকেম এ টিম ম্যানেজার এন্ড বিকেম সো বিজি, স্ট্রেসড উইথ সো লট অফ থিংস, এজ ইউ ক্যান ইমাজিন, যে একজন মানে এথনিক লোক টু become a team manager in a white populated area, and it was a tough time at that time. তো এই ছবিগুলোতে আমি একটা জিনিস যেটা করার চেষ্টা করছি, যে আমার একটা সিগনেচার টোন তৈরি করার চেষ্টা করেছি। আপনি দেখবেন যে এক ধরনের আমার নিজস্ব ক্যামেরার দেখার একটা দৃষ্টি, এবং সাবজেক্ট চয়েস, এবং যে বিষয়গুলো আমি করেছি, এবং আমাদের যে সিলেটের যে ফোক গান, মায়া ছবিটাতে আমি কিছু ফোক গানের ফোক টোনটা নিয়ে আসার চেষ্টা করেছি। মায়াটাই তো শব্দ আমাদের শাহ আব্দুল করিমের গানের পার্পল থ্রেডও আমি তাই দেখলাম আর কি। হ্যাঁ, সেটা আমি শুনবো। তবে তার আগে আপনি ব্ল্যাক ক্লিফ সম্পর্কে যদি বলতেন, আর ওই ছবিটা যে আপনি মন্ট্রিয়াল ফিল্ম ফেস্টিভ্যাল পাঠালেন, ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা কখন কিভাবে করলেন, তার সম্পর্কে যদি গল্পটা করতেন। ব্ল্যাক ক্লিফ। ব্ল্যাক ক্লিফের ঘটনা কিন্তু সত্য। আমার মায়ের চাচা, আমার মা কিন্তু জন্ম হয়েছে চা বাগানে, এবং ওনার বাবা ছিলেন চা বাগানের টিলাবাবু। তো চা বাগানের একটা ঐতিহ্য আছে যে যদি আপনি চলে যান, রিটায়ার করেন, ওরা জিজ্ঞাসা করে যে আপনার কোনো নিকটাত্মীয়কে আপনি দেবেন কিনা না। তো উনি ওনার চাচাতো ভাইকে দিচ্ছে। তো ওই চাচাতো ভাই না, আমি কিন্তু গেছি ওনার বাড়িতে, আমি তো কর্মা চা বাগান শ্রীমঙ্গলে, ওনাকে একটা কুলি খুন করে ফেলে। এখানে মানে কটা ওনার মানে পুরো মানে মাথা মন্ডু পাওয়া যায় যে এক জায়গায়, দেহ আরেক জায়গায়। সেটা ছিল যে আমার নানা ওকে মারছিলেন একদিন কোনো একটা কারণে। ওই ওই রকমই ড্রেস ছিল, আমি নিজের দেখা, হাফ প্যান্ট পরনে, হাতে একটা লাঠি, সাইকেল নিয়ে ঘুরতেছে, এগুলো আমার দেখা। এবং উনি হয়তো তাকে মারছিলেন, সে তার মহিষ দিয়ে সে ওই তাদের সমবায় মানে অফিসারদের সমবায় একটা কৃষি ল্যান্ড ছিল, সেই ধান সে খাওয়াইছে ইত্যাদি ইত্যাদি। এবং এরপরে আমি শুনছি তার নাম চন্দ্রাই, সেই চন্দ্রাই নাকি ঘুম ধরে বসেছিল বহুদিন, মানে কারোর সাথে কথা বলে না, হাঁটে না। তার বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে বলছে বাবুকে আমি দেখাইনি, এই কথাটাই বলছে, আর কিছু বলে নাই। এবং একদিন সে ঠিকই বাবুকে, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা 1000 বছরের এটা জমে থাকা একটা রাগ। এই যে বাবু, যারা ইংলিশরা যে বাবু তৈরি করে গেছে, যেটা ক্লাস এন্ড দেয়ার, এন্ড ইট ইজ জাস্ট এ এটা একটা ছোট্ট একটা সিম্বলিক ইনসিডেন্ট। It's not just a death, but it is a symbolic, and I felt that it is important that I captured this. And আরেকটা জিনিস আমার জানা, আমি জানি এই যে এইভাবেই বাবুরা হাঁটে, এইভাবেই পায়ের মধ্যে, আমি অভিনয় করার সময় বলছি না তুমি একটা এরকম বাড়ি দাও নিজেকে দিয়ে আবার হাঁটো, এই যে সাইকেলটা কিভাবে রাখে, এগুলো কিন্তু আমার নিজের দেখা এগুলা। তো আমি চেষ্টা করেছি। তারপরে এটার পরে আপনি চলে গেলেন প্রামাণ্য চিত্রায়, যে আপনার যে নট এ পেনি নট এ গান, ওইটার সম্পর্কে যদি কিছুটা আলোকপাত করতেন। নট এ পেনি নট এ গানের কাহিনী যেটা হচ্ছে যে আমি
আমি আমি তো আমার বাসায় তো আমার এডিটিং সিস্টেম আছে, সবকিছু আছে, এটা সবাই জানে সিস্টেমগুলা। তো একজন এই যে নটিমনি নটিকন গানের যে প্রোটাগনিস্ট শহীদুল হক স্বপন, উনি একজন সরকারি কর্মকর্তা। উনার বাবা হচ্ছেন ভূঁইয়া সাহেব। সবাই জানে যে উনি ছিলেন দি অ্যাকশন কমিটি ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ এর আহ্বায়ক। এবং ওই ভদ্রলোক হাবিব ব্যাংকে চাকরি করতেন। উনি 1969 এর ওই যে বন্যা হয়েছিল এরপর থেকেই উনি মানে চিন্তা করছেন যে উনি চাকরি ছেড়ে দিবেন, এবং যখন আন্দোলনটা আস্তে আস্তে জমা হচ্ছে উনি কিন্তু 1971 এর আগেই চাকরি ছেড়ে দিচ্ছে যে আই ক্যানট কন্টিনিউ ওয়ার্কিং ফর পাকিস্তানি গভর্নমেন্ট, এন্ড হি ওয়াজ এ ভেরি গুড অর্গানাইজার। সো এভরিবডি, এবং আমাদের যে সিলেটি লোকজন ওরা একটা অর্গানাইজার পাইছে হু ক্যান কনসেপচুয়ালাইজ দি সেন্স অফ বিং ইন্ডিপেন্ডেন্ট, তাকে নেতা হিসেবে দিছে। এবং একজন লোক বলছে দেখেন না যে আমি উনাকে সিগারেট সাপ্লাই করতাম, 1 কার্টুন সিগারেট নিয়ে দিতাম, উনি এটা কি জানি নাম্বার সিগারেট উনি খাইতো, 777, মানে এরকম একটা স্নেহ তৈরি হয়েছে। তো যাই হোক, উনার বাবা 7ই জানুয়ারি দেশে চলে যান, আর কোনোদিন আসেন নাই। মানে উনার ব্রিটিশ পাসপোর্টটা উনি মানে হ্যান্ড ওভার করে দিয়ে যায়, এতরকম ভালোবাসা, এরকম হয়। তো ওই ভদ্রলোক 40 বছর, মানে হি ইজ এট দ্যাট টাইম 45, so he has heard a lot about Birmingham, so he came to Birmingham to do some training, and then his mother said, oh, you are going to Birmingham, so why not you buy a small camera and take some photos. So what he did, এখানে আসার পরে উনি কিছু যে ওয়েডিং ভিডিও টিডিও করে এই সমস্ত লোককে উনি বা কিছু লোক পাইয়া গেছে এখানে, এবং ওরা ওনার কাছে হয়তো টাকা পয়সা চাইছে যে আপনি 200 পাউন্ড দিতে হবে। আমার ওই যে বন্ধু কবি দেলোয়ার হোসেন মঞ্জু, উনি আমাকে একদিন ফোন করলে বললো যে মকবুল ভাই এই লোকটাকে একটু সাহায্য করেন আপনি। তাহলে অসুবিধা নাই, আপনারা এক কাজ করেন, আপনার ওখানে যাবো না, আপনার ওখানে ছোট রুম, আমার বাসায় চলে আসেন। আমার স্ত্রী আবার এদিক থেকে খুবই আমাকে মানে তার কাছে ধন্য যে উনি আমাকে অসম্ভব সাপোর্ট করে, যে যখনই আমি এডিটিং করি 3 দিনের জন্য চলে যায়, আমি এডিটিং করতেছি, এই আমার স্ত্রী বললো যে ঠিক আছে আমি চলে যাব। ওই সবাই আসলো আমার বাসায়, মুক্তিযোদ্ধারা কথা বলতেছে। এই নট এ পেনি নট এ গানটা একজন ওই ইন্টারভিউ করার সময় একজন বলতেছে নট এ পেনি। তো প্রথমে উনি তো আমার দায়িত্ব ছিল ওনাকে এইগুলা রেকর্ডিং করে দিয়ে দেব। এখন সবশেষে উনি বলে যে আমার একটা ইন্টারভিউ নেন। হ্যাঁ, তো উনি দেখে চেয়ারে বসে বলতেছে আমি শহীদুল হক স্বপন, আমি এই দেখলেন আপনারা। আমি বললাম আপনি কি বলতেছেন, এটা কি করতেছেন আপনি? বলে আমি ডকুমেন্টারি করতেছি। বলে ডকুমেন্টারি তো এভাবে হয় না, যে আপনি বললেন যে আমার নাম ও, আপনারা এতক্ষণ দেখলেন, এভাবে তো হয় না। ও মকবুল ভাই, তাহলে আপনি তো একটু কি বলেন? বলে দেখেন আমি অলরেডি আপনারা খান, আমি খাওয়া রেডি করতে, আমার কিছু রান্না করে রাখছিলাম আমি, খান, খাওয়া দাওয়া করেন। আর এই টোটাল ফিল্মটা আমার মাথায় চলে আসছে। ওই যে আর্কিটেক্ট, মাই আর্কিটেক্ট ফিল্মটা মনে আছে আপনার? দেখেছি আমি, মাই আর্কিটেক্টের যে বাবা সার্চ করতেছে, এই সার্চটা কিন্তু মনে করেন এখানে দি বাইসিকেল ছবি থেকে ডিসিকার যে সার্চিং এর যে একটা ফিল্মকে সার্চিং থাকলে আর ফিল্মের যে স্ক্রিপ্টের যত থিওরি আছে আর কিছুই লাগে না, আপনি লাগে না। আমি সার্চিং এর যে কোনো সার্চ আমার কাছে খুবই একটা আমার পুরো স্ক্রিপ্টটা আমার মাথায় মানে নাজিল হওয়ার মতো একটা ব্যবস্থা। তা আমি বললাম যে আপনি আমাকে নেক্সট কদিন আছেন আপনার? বলে আমি 7 দিন আছি। বলে আমি ছুটি নিচ্ছি কালকে 7 দিনের, আপনি আমাকে সময় দিতে পারবেন কিনা? বলে মকবুল ভাই আমাকে শুধু ক্লাসটা করার সুযোগ দেবেন। তো আমি কি করতাম, উনার ক্লাস শেষ হতো 3টায়, আমি 2টার সময় গিয়ে গাড়ি দিয়ে ওই উলভামটনে, আমার বাসা থেকে 45 মাইল দূরে। এরকমও হইছে যে কিছু কিছু দৃশ্যে আমি গাড়ি চালাচ্ছি, উনি বসে, তো কে রেকর্ডিং করবে? আমি প্লাস্টিকের স্কচ টেপ দিয়ে ক্যামেরা ফিট করে নিচ্ছি, যাতে করে এই দৃশ্যটাও আমি রাখতে পারেন থাকে আমার ফিল্মের মধ্যে। এন্ড দেন উই ডিড সো মাচ ট্রাভেলিং। আমার এই ফিল্ম অনলি আমার ওই পেট্রোলের ডিজেলের পয়সা খরচ হয়েছে। তো সেটা কিন্তু এডিটিংটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আই ডিড দ্য এডিটিং মাইসেলফ উইথ এ লট অফ টাইম। এবং আপনার ছবিগুলো দেখলে বোঝা যায় মানে এডিটিং এর মাধ্যমে যে সেটা একটা নতুন মাত্রা পেয়ে যায়। আমি প্রায় আপনার সবগুলো শর্ট ফিল্মে দেখেছি আর কি। তো আমরা তো আরো অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করব। তো আমি শেষ যাওয়ার মানে নেক্সট পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আপনার শেষ একটু সংক্ষেপে জেনে নিতে চাই, সাইক্লিস্ট অফ দ্য ওয়ার নামে যে ছবিটা আপনি করেছেন আমাদের মুক্তিযুদ্ধের। না আমি করি নাই আসলে, এই জিনিসটা আমি কারেক্ট করতে চাই। সাইক্লিস্ট অফ ওয়ার এর আমি একটা ট্রেইলার তৈরি করেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা পরেই শুনবো, তাহলে যখন আপনার কাজগুলো সম্পর্কে শুনবো তখনই জানবো। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। সেটা হচ্ছে যে আপনি এই স্বল্প দৈর্ঘ্য ছবি এবং তার চেয়ে বেশি কথা প্রামাণ্য চলচ্চিত্রের প্রতি কেন আপনার এতটা আগ্রহ এবং অনুরাগ তৈরি হয়ে গেল যে আপনি
একটার পর একটা প্রামাণ্যচিত্রেই নিজেকে জড়িয়ে রাখছেন। সেই সম্পর্কে যদি কিছু বলতেন একটু আর কি। একটা কথা আছে না যে অনেক সময় আমরা মানুষ, আমরা প্রয়োজন আমাদেরকে তৈরি প্রস্তুত করেন। করে। হুম, এখানে যেমন মনে করেন আমাদের ইংল্যান্ডে আমাদের বাংলাদেশে যেরকম করে আপনি অভিনেতা পাবেন, আপনার লোকেশনের কোনো প্রবলেম নাই, কোনো পারমিশন নিতে হবে না, কিছু নিতে হবে না। আপনি চাইলেই লোকজন আপনাকে এটা তো ইংল্যান্ডে তো সম্ভব না। হুম, আর আমার দ্বারা তো বাংলাদেশে গিয়ে ৬০ দিন থাকা মানে সর্বোচ্চ আমি মনে করি গত ১০-১৫ বছরে আমি সর্বোচ্চ থেকেছি ৩০ দিন বা ২৭ দিন, ১৫ দিনের বেশি তো ছুটিও পাওয়া যায় না। হুম, হুম, বাট I have got that desire, that's just আগুন তো জ্বলতেছে। হুম, হুম। কিন্তু এর আগেও মানজারে হাসিন মুরাদের সাথে আমি বলব যে he is the one, he studied documentary film in Czechoslovakia, but he has চেকোস্লোভাকিয়াতে। a very হুম, keen হুম, interest on it. And he has actually slowly he has groomed us into the documentary. এই যে জার্মান ডিডি ডানকোয়ার্ট হুম, এর আগে আরেকটা ওয়ার্কশপ করালেন উনি। আমরা লেক ভিউ একটা ছবি ছিল। সেটাতে আমি ফটোগ্রাফার ছিলাম। সেই ফটোগ্রাফি দেখে আবার রাজু আমাকে চুজ করলো যে তার বিয়ন্ড দ্য বর্ডার ছবিতে। সেখানে আবার রাজু পুরোই আমার উপরে একটা মানে ভরসা রাখলো যে মকবুল ভাই নিজেও ফিল্ম বানায়। তো এটা তার একটা মানে সে কখনোই বলে নাই মকবুল ভাই এখান থেকে শর্ট নেন, এখানে আমিই করতেছি। হি ইজ ম্যানেজিং, হি হ্যাজ গট হি নোজ দ্যাট থিংস গেটিং রাইট। তো এরকম আরেকটা ছবি দেখলাম সেদিন আমার নাম আছে এই আমিনুল ইসলাম বাচ্চু টানবাজারের এরপর। তো আমার মনে হয় যে আমি কিছু শুটিং করেছিলাম সেগুলো হয়তো উনি ব্যবহার করেছে, এই জন্য আমার নামটা উনি দিচ্ছে। তো এই ডকুমেন্টারি ফিল্মের প্রতি এই আগ্রহটা এবং প্রচুর ডকুমেন্টারি ফিল্ম দেখেছি এবং ডকুমেন্টারি ফিল্ম এখনো সেদিন দেখলাম একটা ছবি আপনার বি এটা সানডেন্সেও পুরস্কার পাইছে। তারপরে আপনার বা মনে করেন সার্চিং ফর সুগার ম্যান। এই ছবিগুলো তো আপনার একটা ওয়েল রিটেন মানে ওয়েল রিটেন ফিচার ফিল্ম থেকে বেটার। The documentary films nowadays, they are better than something in some ways, better than a feature film, because whatever you want to do in terms of creatively and in terms of cinematic perspective or cinematic treatment, you can do all of these things. But করার ক্ষেত্রে দেখেন আপনি যে you have got so much room editing টেবিলে, you can play with it, that liberty is so enjoyable to edit a documentary film than editing a feature film. আচ্ছা। এই যে মজাটা, এবং যেহেতু আমি বাইরে থাকি আমার জন্য একা একা আমার বাসায় এই যে বিগ চেয়ার দেখতেছেন, এখানে আমার এডিটিং মেশিন টেশিন সবকিছু, that I think for some reason I don't know, I mean now I have got lot of documentaries in my basket already. আমার কম্পিউটারেও প্রচুর সাবজেক্ট আছে। হুম, um, বুঝতে so that পেরেছি। is how I came আচ্ছা। to documentary film মানে really. মানে প্রাথমিক প্রণোদনাটা হয়তো বা মানজার হোসেন মুরাদ দিয়েছে, কিন্তু এরপরে কাজ করতে করতে এটার প্রতি আপনার নিজেরই আলাদা একটা এক ধরনের প্রণয় জি জি জন্মে জি যায় এবং জি আপনি এটাকে উপভোগ করতে শুরু করেন। এটা সত্যি জি আসলে একটা ভালো ডকুমেন্টারি ফিল্ম যদি তার বিষয়টা খুব আকর্ষণীয় হয় এবং হুম, হুম। সেটাকে নিয়ে যদি একটু সময় নিয়ে করা যায়, তাহলে কিন্তু যে কোনো মানে কাহিনী চিত্র চাইতেও আকর্ষণীয় হতে পারে। এবং আজকাল তো এটা বলাই হয়ে Absolutely. থাকে ক্রিয়েটিভ ডকুমেন্টারি, এবং এটা আলাদা একটা জনরাই তৈরি জি হয়ে গেছে। হ্যাঁ, তৈরি সেটা তো হয়েছে। হচ্ছে। জি 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 আমরা মনে করি যে আপনার কাছ থেকে আমরা এই ধরনের ছবি পেতে যাচ্ছি, সামনে আরো পাবো আর কি। তবে আমি আমাদের দেশে বিভিন্ন সময় আমি শুনি বিভিন্ন উৎসব থেকে বা দেশের বাইরে উৎসব থেকে যে বাংলাদেশ থেকে তার সবসময় ওইরকম খুব আগ্রহ উদ্দীপক, খুবই আকর্ষণীয় বা খুবই সুনির্মিত ডকুমেন্টারি ছবি নাকি অতটা পায় না আর কি। হ্যাঁ, তা আমি দেখি যে আমাদের দেশে অনেক ছেলেই ডকুমেন্টারি, ছেলে মেয়েরা সবাই বানাচ্ছে। তো কেন এই অভিযোগটা উঠছে? বা যেমন আমার কাছে বিশেষ করে সাউথ এশিয়া ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল যেটা নেপালে হয়, ওরা সবসময় বলে যে অন্যান্য জায়গাতে আমরা ভালো ভালো ছবি পাই, তোমাদের দেশ থেকে অতটা আসে না। মাঝে মাঝে গেছে শাহিন দিলরিয়াজের ছবিটা এবার শ্রেষ্ঠ ছবি পুরস্কার পেয়েছে, এর আগে ইয়াসমিন নাপাট্টা পেয়েছে, ইয়াসমিন কবির, তারিক মাসুদ, কিন্তু সাধারণভাবে খুব কমই যায় আর কি। আপনার কি মনে হয় যে আমাদের দেশে ডকুমেন্টারি ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কি কোথাও কোনো সংকট রয়েছে বলে আপনার মনে হচ্ছে? আপনি বাইরের দৃষ্টিকোণ থেকে যদি বলতে পারেন আপনার না, অভিজ্ঞতার বাইরের আলোকে। দৃষ্টিকোণ থেকে যেটা আমার মনে আছে একটা জিনিস স্পষ্ট, যেটা হচ্ছে যে তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ কিন্তু আমার আতিথেয়তা নিয়েছেন আমার বাসায় আমি যখন হুম, লন্ডনে ছিলাম, এবং হুম, হুম, এর ফলে দীর্ঘ আলাপ হয়েছে ওনাদের সাথে আমার। হুম, হুম, তো তারেক মাসুদ একটা কথা খুব সুন্দর বলেছিল, যেটা অ্যাপারেন্টলি মোস্তফা সরোয়ার ফারুকী এসে তারেক মাসুদকে বলেছিল যে আমার ছবিগুলো তো ফেস্টিভ্যাল নেয় না। হুম, হ্যাঁ, হুম, হুম, আমার ছবিগুলো আমি ব্যাচেলর করলাম, ব্যাচেলর কিন্তু কোনো ফেস্টিভ্যালে যায় নাই মনে হয়।
হুম, তো তারেক মাসুদ বলছিল যে শুনো, ফেস্টিভ্যালে বাইরের দর্শকের এটা একটা ছবিকে এটা আন্তর্জাতিক মানের একটা অ্যাপ্রোচে নিয়ে যেতে হবে। হুম, আমি নাম বলবো না, আমাকে হয়তো কেউ দেখিয়েছে তাদের ডকুমেন্টারির অংশ বিশেষ ইত্যাদিতে। হুম, আমি তখন হুম, বলছি যে দেখো, এই জায়গাগুলো ঠিক করো, তাহলে গিয়ে একটা আন্তর্জাতিক ফ্লেভার আসবে। হুম, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা একটা দিক, মানে এটা হুম, একটা জিনিস। হুম। আর আমরা কিন্তু কিন্তু খুব স্থানীয় রয়ে যাচ্ছে, এটা যে একটা একটু স্থানীয় রয়ে যাচ্ছে। সর্বজনীন একটা আবেদন তৈরি করতে জি, জি, পারা, জি, হ্যাঁ, জি, ওই জি, জি, একটা ভাষাটার মানে প্রয়োগ যে ইন্টারন্যাশনাল জি, জি, ল্যাঙ্গুয়েজের জি, একটা এবং কালচার। কি মানে শুরু থেকে, এবং কি হাউ আপনার ওই যে আপনি টাইটেলের যে ফন্ট গুলা, আমি মাঝে মাঝে দেখি এটা অসম্ভব সুন্দর ডকুমেন্টারি বা ফন্ট একটা ব্যবহার করছে, ইটালিক দিয়া কি একটা বিয়ে বাড়ির ভিডিও রেকর্ডিং এর ফন্ট, মানে একটা স্টাইলিশ একটা ব্যাপার আছে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা আমি মানে মানে ডিটেইলস গুলো খুব জরুরি আসলে, না, একদম ছোট ছোট ডিটেইলস। একটু প্রেজেন্টেশনটাকে একটু হুম, টুইস্টিং করতে হবে আর সেটা। হুম, হুম, আপনি দেখেন আমাদের ডকুমেন্টারি ফিল্মে কিন্তু প্রচুর এনজিও ভিত্তিক ফিল্ম তৈরি হয়েছে, হ্যাঁ, 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 এবং হুম, আমরা একটা পর্যায়ে থেকে আসছি যে আমি নিজেই একসময় মনে করতাম যে এই পেপার কাটিং জোগাড় করতে হবে, পেপার কাটিং জোড়া দিয়ে ট্যাপ দিয়ে আবার শুটিং করা, বাট অ্যাকচুয়ালি পেপার কাটিং ইজ নট নেসেসারি এনিমোর। A silent face of a man suffered from a disaster or something is much more stronger হুম, than a paper cut in a হুম, Ittifaq or Janapod. And we হুম, know we হুম, don't, we have lost the trust in journalism now. হুম, হুম, So the whole language has changed. এবং আমি বলতেছি না যে এখন এখন আমাদের সাইমন জাকারিয়া, হি অ্যাকচুয়ালি হ্যাঁ, probably the first one that he কামার আহমেদ সাইমন। কামরান জাইতি, হ্যাঁ, আমার সাথে কামার কোনো আহমেদ সাইমন। পরিচয় নেই, কিন্তু আমি আচ্ছা, ভাগ্যবশত ছবিটা দেখেছি অনেক পরে কোনো এক চান্সে। কোনটা শুনতে কি আমি পাও? হ্যাঁ, ওটা ১০ পাউন্ড দিয়ে কিনে হুম, দেখেছি আমি একটা আইডিএফ এর ইয়েতে। হুম, হুম, আমি দেখলাম যে এই অপরচুনিটি মিস করা ঠিক হবে না, ওটা তো পাই নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে although there are question, I have got some ethical question because I know the culture. But one thing I found is that আমি ইন্টারন্যাশনাল শব্দটা ব্যবহার করব না। আমি বলব হুম, ইউনিভার্সাল একটা অ্যাপ্রোচ। ইউনিভার্সাল, হ্যাঁ, হুম, 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 হুম। একটা অ্যাপ্রোচের যেটা। মেবি উই নিড টু ওয়ার্ক আচ্ছা, অন দ্যাট। এন্ড আচ্ছা, বুঝতে সেকেন্ডলি পেরেছি। অলসো হুম, হুম, জি, হুম। জি। আচ্ছা, আরেকটা সমস্যা হতে পারে, কিন্তু আজকাল আমরা যে ডকুমেন্টারিগুলো দেখি বাইরে বিভিন্ন জায়গাতে, তারা অনেক সময় নিয়ে এগুলো তৈরি করে, তারা ওই জায়গায় গিয়ে থাকে, ওই বিষয়ের সঙ্গে দে গ্রো, মানে ধীরে ধীরে গিয়ে এবং গল্পটাকে নিজের মতো করেই একটা যৌক্তিক পরিণতিতে যেতে দেয়, এবং তার জন্য তারা অপেক্ষা করে, তার জন্য তারা বিনিয়োগ করে সেভাবে আর কি। আমাদের দেশে হয়তো বা ঠিক অতটা করার মতো সুযোগ, সামর্থ্য, সাধ্য নেই আর কি। আবার আমরা দেখি যে ধৈর্যও তো নেই। হ্যাঁ, বিদেশে আবার আমরা দেখি যেটার জন্য কিন্তু বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা ফান্ডিং ও করে, অনেক জি। টেলিভিশন এগুলো করে, হ্যাঁ। তো আপনি নিজে নিশ্চয়ই এগুলো খোঁজ খবর রাখেন, যেহেতু আপনি বিভিন্ন সঙ্গে জি। যুক্ত আছেন আর কি। এই ব্যাপারে কি কিছুটা আপনি পরামর্শ দিতে পারেন যে আমাদের ফিল্ম মেকাররা এই সুযোগটা কিভাবে নিতে পারে, যেন তারা একটা বিষয়কে নিয়ে একটা গল্পকে ধীরে ধীরে এটাকে নির্মাণ করতে পারে সময় নিয়ে, এবং যেটা আন্তর্জাতিক যে ভাষা একটা সেটাকে তারা প্রয়োগ করতে পারে। এই ব্যাপারে কি কোনো সুবিধা, কারিগরি সুবিধা, অর্থনৈতিক সুবিধা বাইরের থেকে আমাদের ছেলেমেয়েরা গ্রহণ করতে পারে? সেক্ষেত্রে আপনার কি পরামর্শ হবে? ধন্যবাদ। আমি ওই যে মুক্তিযুদ্ধ জাদুঘরের যে ডক ল্যাবে যে ঢুকলাম, আমি অংশগ্রহণ করলাম ৫ দিনের, যে সেখানে নীলোৎপল দত্তদেব কলকাতার খুব নীলোৎপল শিক্ষক মজুমদার, নীলোৎপল মজুমদার, মজুমদার, এবং আরেকজন আমি নাম মনে করতে সুপ্রিয় পারতেছি সেন, না। তিনিও খুব ভালো হ্যাঁ, ডকুমেন্টারি উনি ফিল্ম মেকার, ছিলেন। হ্যাঁ, তো সুপ্রিয় সেন। একটা এখানকার আপনাদের ঢাকারই একটা খুব ভালো ইউনিভার্সিটি থেকে একটা ছেলে নিয়ে এসেছে একটা স্টোরি, হুম, এবং সে মাঝিদের উপর, মাঝিদেরকে নিয়ে, এবং হুম, নীলোৎপল মজুমদার প্রথম প্রশ্ন, তুমি কতদিন দেখেছো ওদেরকে? বলে না, আমি তো ওই যে যাওয়া আসার পথে তো সেটা করছি। তো উনি তুমি নিয়ে চলে আসছো তুমি স্ক্রিপ্ট আমাদের কাছে, এখানে আমরা অ্যাপ্রুভ করব, তোমাকে ফান্ডিং দিয়ে দিব, তুমি ২-৩ দিন দেখলা আর ওই স্ক্রিপ্ট লিখে ফেললা। মানে উনি খুব সুন্দর করে বলছে যে তুমি যাও ওদের সাথে, সময় কাটাও, তাদের জীবন দেখো আপু, ইত্যাদি। হুম, হুম, হুম। আমাদের কিন্তু ফটোগ্রাফিতে কিন্তু এই কাজটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আম হ্যাঁ, হ্যাঁ। একজন ফটোগ্রাফার ওই যে নোনা ডকুমেন্টারি ফটোগ্রাফি যেটাকে বলে আর কি, হ্যাঁ, হ্যাঁ, অনেকে হ্যাঁ, ওরা মাহমুদ, ওই হ্যাঁ, কোস্টাল অনেকেই এরিয়াতে করছে। গিয়ে, হুম, হুম, এবং আমি অনেক সময় উদাহরণ হিসেবে দেই যে একটা মা নামাজ পড়ছে, কোরআন শরীফ রাখা, এবং পাশে একটা বাচ্চা কাঁদতেছে, যে এই ছবিটা, এই যে একটা স্টিল ছবি, ইউ ক্যানট গেট ইট অ্যাজ এ ভিজিটর দেয়ার। আপনি একদিন গেলেন, ওই দৃশ্য আপনি পাবেন না। ওই দৃশ্যটি পাওয়ার জন্য আপনাকে ওখানে বসে থাকতে হবে, এবং বহুদিনের একটা সম্পর্ক তৈরি হবে, এবং সেটা কিন্তু চলচ্চিত্রের লোকজনের কথাবার্তার মধ্যেও কিন্তু বের হয়ে আসে যে আপনার সাথে ওই লোকগুলোর সম্পর্কটা কিরকম। হুম? তো এইটা একটা জিনিস। হ্যাঁ, আপনি বলতে পারেন যে টাকা পয়সা। I don't think that
ফিনান্সিয়াল, ইয়েস দেয়ার ইজ, ঢাকা শহরে টিকে থাকাও তো একটা হ্যাঁ, হ্যাঁ, একটা মাসিক এটা ইয়ে আছে, এটা আছে। হুম, হুম, কিন্তু টোটাল যে ডেভোশন, যে এটা কমিটমেন্ট হওয়া, এটাও একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে আমি নিজেও, আমাকে একজন বলে যে তুমি একটু অস্থিরতা মাঝে মাঝে দেখা যায় আমাদের মধ্যে, আমরা অস্থির হয়ে যাই এবং আমরা নিজেদেরকে প্রচুর বিষয়ের সাথে জড়িত করে ফেলি। আই হুম, থিঙ্ক দ্যাট ইন এনি আর্ট মিডিয়াম, পার্টিকুলারলি ফিল্মে, আমাদেরকে খুব ডেডিকেটেড হতে হবে। এটা একটা রিচুয়াল হিসেবে নিতে হবে, এটা একটা ধর্ম হিসাবে, এবং সেজন্য আমাদেরকে অনেক ডিকম্পোজ করতে হবে আমাদের লাইফ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট যে না, আমাদেরকে একা হওয়া না, না, প্রয়োজন। সে তো বটে, কিন্তু ওই যে বাইরের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো নেয়ার জন্য কিভাবে নিজেকে উপস্থাপন ও করতে হবে, প্রপোজাল বা কি এই ধরনের কি, আপনি যেহেতু জানেন আপনার অভিজ্ঞতা থেকে আচ্ছা, কিছুটা বলতে পারেন বাইরের যেটা, কিভাবে হ্যাঁ, নিজেদেরকে তার স্টোরিটা পিচ করতে হবে। আজকাল পিচিং, স্ক্রিপ্ট দেওয়া অনেক কিছু হয় আজকাল, আপনি আপনি জানেন না, বিভিন্ন জায়গার জি, প্রতিষ্ঠান জি, আছে। জি। সেগুলোর সুযোগটা কিভাবে নিতে পারে আমাদের ছেলে মেয়েরা, তার জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে, যদি কোনো পরামর্শ আপনার থাকে আর কি আপনি বলতেন। মানে বাইরে কিন্তু মনে হয়, মানে এমনিতে সাদামাটা মনে হয় যে আমি এই যে মানে লন্ডনে আছি, হ্যাঁ? আমি আমি কিন্তু আজ পর্যন্ত হার্ডলি ওই যে ফিল্মের যে ফান্ড আমি পাই নাই। আমি পেয়েছি ধরেন কমিউনিটি টাইপ অফ ফান্ড। এখন যেমন একটা কমনওয়েলথ গ্রান্টে থেকে আমি একটা ফান্ড পাওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো। সেগুলো কিন্তু ওরা ফিল্ম ঐরকম মানে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, ডক ল্যাব এগুলো থেকে পাচ্ছি না। হুম, এগুলো একটা পলিটিক্স আছে ওখানে। একটা ল্যাঙ্গুয়েজ আছে। দেয়ার ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। আমি আচ্ছা, পাকিস্তানি ফিল্ম, ও ডাইরেক্টলি বলছে যে মাকবুল ভাই এগুলো হচ্ছে রাইটিং, দি ইউজ অফ ওয়ার্ড। এটা হুম, এটা স্যাড টু হিয়ার, হুম, বাট I think it's all about presenting your case, using the right রাইট language, ল্যাঙ্গুয়েজ, and রাইট ফরম্যাট। conceptualize. পুরো শুরুতেই কনসেপচুয়ালাইজের সময় আপনাকে যে ট্রিটমেন্ট আপনি দেবেন, হুম, it's quite hard to write, and unfortunately you have to write it in your own, in English. এবং সেজন্যে আমাদের কি সাপোর্ট আছে আপনি বলেন, আপনি আমাদের বাংলাদেশে একটা লক্ষ্যে, আমি আমি এটাও স্যাড ফিল করি এবং আমি সাহায্য করেছি কয়েকজনকে, আমি ইন টার্মস অফ রাইটিং দেয়ার লগ লাইন, ইউজিং এ বিট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। এটা তো অনেক, আমরা তো ভালো ইংরেজি জানি, কিন্তু তার অর্থ না যে ওইটা টাচ। আই থিঙ্ক দ্যাট পসিবলি দিস ইজ ওয়ান রিজন why we are not able to go there. And হুম, I know that for some established filmmaker, this is an issue as well. They have to hire somebody, they have to go to somebody and রাইট, say, রাইট, ডক্টর অমুক ভাই, ডক্টর অমুক ভাই, হুম, আমাকে একটু এই সেটাই লাইনগুলো কিন্তু ট্রান্সলেট করে দেন আমরা বা দেখি কেন। যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এই ব্যাপারে তারা বেশ যথেষ্ট চৌকস Oh, এগিয়ে they গেছে, speak খুব very হ্যাঁ, good হ্যাঁ, English. চট করে Yeah, তারা they এগুলো can present their করতে পারে, case প্রেজেন্ট করতে পারে আসলে beautifully. সেটি। Yes, হুম, হুম, yes. সেটাই। আচ্ছা, Beautifully presented. ঠিক আছে, প্রামাণ্যচিত্র নিয়ে আমাদের কথা হলো, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের চলচ্চিত্রের যে বর্তমান অবস্থানটা, আপনি তো বাইরে অনেক ছবি দেখেন, উৎসবে যান, দেখছেন, সেই তুলনা যদি করি, আমরা আমাদের 50 বছর হয়ে গেছে, বাট আমরা যদি 58 থেকে ধরি, তার 60-65 বছর হয়ে গেছে। বাংলাদেশের সামগ্রিকভাবে চলচ্চিত্র শিল্পটা কোথায় এসে দাঁড়িয়েছে, ছবির মানের দিক থেকে, ছবির ভাষার দিক থেকে, ছবির অর্জন ইত্যাদি দিক থেকে, আপনার কি মূল্যায়ন, একটা নিরপেক্ষ মূল্যায়ন যদি আপনি করতে পারতেন আগে আমাদের বাংলাদেশের বর্তমান চলচ্চিত্রের অবস্থা নিয়ে। বাংলাদেশের চলচ্চিত্র বলতে তো এখানে আপনাকে দুভাগে করতে হবে। একটা হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে, তো একটা সময় পর্যন্ত একটাই চলচ্চিত্র, একটাই সংজ্ঞা ছিল যে হ্যাঁ, এফডিসি ভিত্তিক চলচ্চিত্র। সারেং হুম, বউ, আমাদের এই যে খান আতা, জহির রায়হান, যারা যেটুকু, এমনকি সুভাষ দত্ত হুম, যারা তৈরি করেছে, সেটাই ছিল আমাদের হুম, মেইন স্ট্রিম হ্যাঁ, সিনেমা মূলধারা, বলতে হ্যাঁ, হুম, এটাই। হুম, হুম, এবং হুম, সেখানেই কিন্তু প্রচুর ভালো কাজ হয়েছে, আপনাকে নো ডাউটলি হুম, nobody can deny those good works, they're very talented people. এরপরে আমাদের আসলো মানে অল্টারনেটিভ তারা, ইত্যাদি ইত্যাদি, যেখানে মানে সূচনা এগুলো থেকে শুরু হলো আমাদের তামিম ভাইয়ের। হুলিয়া, এরপরে আমরা আগামী, আস্তে হ্যাঁ, হুম, ইয়া এক আগামী থেকে। হুম, এখন আমরা বলছি, যখন আমরা বাংলাদেশী চলচ্চিত্র শিল্প বলি, আমরা তখন একটা ডিভিশন আনতেছি এটার মধ্যে, যে এবং আমি ধরে নিব যে আপনি আমাকে আম এই ধারার গল্প, এই ধারার চলচ্চিত্রের কথাই বলছেন, যেগুলো ফেস্টিভ্যালে যাচ্ছে, যেগুলো অনেকটা তাই, অনেকটা তার মানে অনেকটা এটা তাই। সো শিল্পী ধারা, ইয়া সুস্থ ধারার বলে কেউ কেউ, কেউ কেউ বলে বিকল্প চলচ্চিত্র,
সেটা আর কি, যেখানে হুম। বাণিজ্যটাই একমাত্র প্রণোদনা। বাণিজ্য তো থাকতেই হবে, না, ছবিকে অর্থনৈতিকভাবে করতেই হুম, হবে, কিন্তু ওইটাই একমাত্র প্রণোদনা নয়। এখানে কিছুটা না, সামাজিক আদর্শের ব্যাপার থাকে, একটা লক্ষ্য থাকে, কিছুটা শৈল্পিক কিছু থাকে, কিছু কথা বলার একটা একটা বক্তব্য উপস্থাপনের চেষ্টা থাকে ওই হুম, ধরনের হুম। ছবিগুলার। আহ, না, ওই হচ্ছে ধরনের আজকাল ছবি অনেকেই বানাচ্ছে, ফেস্টিভ্যালও যাচ্ছে, পুরস্কারও পাচ্ছে, তারপরও এটাকে আলাদাভাবে বাংলাদেশের ছবি বলে কি একটা কিছু জায়গা করে নিতে পেরেছে বিশ্ব চলচ্চিত্র মানচিত্রে? যদি না পেরে থাকে কেন, বা কিভাবে করা যেতে পারে, এই বিষয়ে just আপনার কোনো একটা ব্যক্তিগত না, আমার যেটা অভিজ্ঞতা আমি যেটা বলি যে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক ভালো ভালো মেকার আছে, কিন্তু ফর ওয়ান রিজন অ্যানাদার, ওই যে বললাম যে তাদের লগ্নি থেকে টাকা তোলার ব্যাপারে ইত্যাদির ব্যাপারে এই ছবিগুলো অনেকগুলি দেখা যাচ্ছে মিডিওকোর একটা পজিশনে চলে যায়, মিডিওকোর পজিশনে, মানে অর্ধেক শিল্প আর অর্ধেক বাণিজ্য, হ্যাঁ, কিছুটা গান, একটা গান দিয়ে, মানে এরকমের কিছু প্যাটার্ন তৈরি হয়ে গেছে না, একটা একটা সূচনা সঙ্গীত দিয়ে দিলাম এবং গল্পটার মধ্যে সেই ক্লিশে বিষয়গুলো, আপনার গ্রামের মাতব্বর, চের, প্রেম, এগুলা দিয়ে, কিন্তু রিয়েল সিনেমাটিক ল্যাঙ্গুয়েজে যে কথা বলা, সেটা যে হচ্ছে না তা না। এই যে লাইভ ফ্রম ঢাকা একটু আগে আলাপ করতেছিলাম যখন আমি দেখলাম, হ্যাঁ, মানে এটাকে আব্দুল আমার মনে মোহাম্মদ হয়েছে যে সাদের ছবি যে এবার হ্যাঁ, কানে এবং আমি সাবটেনে যখন তখনই চলে আমি গেল। বুঝছি যে আমি মানে এটা আমি এখন তাদের ছবি ওখানে গেছে বলে আমি বলতেছি না, আমি আগেই বলতেছি। তারপরে একটা অরেঞ্জ, যে হলুদ কমলা, কমলা রকেট নাকি? কমলা, হ্যাঁ, হুম, কমলা দিয়ে আমি কিন্তু কোথাও কোথাও আমি ছাপা করি নাই, কিন্তু আমার কম্পিউটারে বসেই আমি কমলা নিয়ে আমি 2 পৃষ্ঠা লিখেছি। হুম, আই হুম, শেয়ার্ড দ্যাট। হুম, 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 This is the first time I found a film. Sorry, tough one. I mean, yeah, this is the first time I found a film which has brought the class issue, and brought the two class of people in the same place. এই যে দর্শকের সামনে এটা বিচারের কাঠগড়ায় এই যে ক্লাস স্ট্রাগল এগুলোকে নিয়ে আসা, এটাই তো করবে ফিল্ম। শুধু ফিল্মটা তো শুধু গল্প বলার জায়গা না, এখানে আমরা অনেক সাবটেক্সট থাকবে, অনেকগুলো সোশিয়াল বিষয়কে আমরা চ্যালেঞ্জ করব, কোয়েশ্চেন করব। আমি কিন্তু ওই ধারার ফিল্মকে আমি বলবো যে ফিল্ম যেগুলোকে আমরা নিয়ে গর্ব করতে পারি। আর বাকি যেগুলো হবে সেগুলো তো কসমেটিক ট্রান্সফরমেশন ফ্রম দি মানে ওল্ড স্টাইল ফিল্ম। ওই ধরনের ছবির একটা চর্চা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন হ্যাঁ, যেটা হ্যাঁ, হয়েছে শুরু কিন্তু হয়েছে ধরেন এবং এই যে লাইভ ফ্রম ঢাকার কথাই যদি ধরেন, এই ছবিটা কিন্তু one হলে second, বেশি দিন রাখা যায়নি। এক সপ্তাহ পর, এক সপ্তাহ পরে এই ছবিটাকে হল থেকে নামিয়ে দিতে হয়েছিল। just হ্যাঁ, one second, হ্যাঁ, একটা সেকেন্ড। সরি, জাস্ট হ্যাঁ, আমার না, একটা জিনিস দিতে হচ্ছে। না, that's থ্যাংক okay। ইউ। তো আমি যেটা বলছিলাম যে ধরেন ওই ছবিটাও কিন্তু হলে বেশি দিন চালানো যায়নি, বা ওই ছবি বা দর্শকরা দেখতে পায়নি। তার মানে কি আমাদের দর্শকও কি এখনো সেভাবে তৈরি হয়নি? সমান্তরাল শুধু ছবি বানালে চলবে না, দর্শকের মানটাকেও কি আমাদেরকে আরেকটু তোলার অবশ্যই চেষ্টা করতে দর্শকের হবে? আমাকে, হ্যাঁ, 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 সেটার জন্য কি মফিজুল ইসলাম, করণীয়, বা কেন হচ্ছে না? আমাদের দর্শকদেরও সেভাবে আমি তৈরি হচ্ছে না কেন? আসলে আমি সত্য কথা বলতে যে এটা একটা তো বিরাট প্রশ্ন। আমি সেই সোসিওলজিক্যাল এক্সপার্টিস আমার নেই। আমার মনে আছে মফিজুল ইসলাম ভাই গল্প করেছেন যে উনার ফিল্ম যখন ইরানে গেল, উনার যে চাকা ছবি, চাকা। উনি খুব সকাল 10টায় ছিল হুম, ওটার শো, হুম, ভোরবেলা। তো উনি হুম, ভাবছেন ভোরবেলা কে আর আসবে দেখতে। হুম, এখন উনি হলে গিয়ে দেখে যে পুরো ওই যে বুরকা পরনে শত শত নারীর লাইন, হুম, শত হুম, শত হুম, মহিলারা দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। হুম, এই যে মহিলারা ছবি দেখেন, ইরান হচ্ছে খুবই কনজারভেটিভ, হুম, বাট স্টিল দে হ্যাড দিস অ্যাপিটাইট অফ হুম, গোয়িং টু দ্য সিনেমা এন্ড ওয়াচিং ফিল্ম। হুম। এবং এইটি বাংলাদেশে, এটি কি আমরা আশা করতে পারি যে জনগণ হঠাৎ করে জেগে উঠবে, সিনেমার জন্য আগ্রহী হয়ে উঠবে, নাকি রাষ্ট্র এবং আরো যারা সাপোর্টিভ যে এজেন্সিস আছে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে? এটা একটা কোয়াইট এ বিগ কমপ্লেক্স একটা ইকুয়েশন দ্যাট আমরা কিন্তু বহুদিন ধরে পড়ে আছি এখানে। আমাদের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে কিছুটা সিনেমাটিক মানে সিনেপ্লেক্স তৈরি হয়েছে, সেখানে সেখানে আবার লোকজন যাচ্ছে, তাদেরও একটা এজেন্ডা আছে। কেউ যাচ্ছে বাদাম খাওয়ার জন্য, প্রেমিকার হাত ধরে কিছুক্ষণ বসার জন্য, এরকমও তো শুনেছি আমি যেটা। তো তাছাড়া সেটা অনেক এক্সপেন্সিভ, অনেক টিকিটের হার এত বেশি যে সবার পক্ষে যাওয়াও সম্ভব না। অ্যাবসলিউটলি, মধ্যবিত্ত বা ছাত্ররা হয়তো যেতেও পারবে না হ্যাঁ। সবসময় আর একটা আমাদের নির্দিষ্ট তারেক শ্রেণীর মাসুদ জন্য। ভাই, হুম, হুম, হ্যাঁ, আর তারেক মাসুদ শর্ট ফিল্ম ফোরাম শুরু করেছিল একটা আন্দোলন, হুম, যে আমরা একটা একটা বিকল্প ধারার আন্দোলন শুরু করেছিল, যে আমরা
প্রজেক্টটা নিয়ে যাব। লোকজন কিন্তু প্রচুর সাড়া দিচ্ছে। আমি তারেক মাসুদ কিন্তু ওই ভিডিওগুলোও কিন্তু রেকর্ডিং করেছে যে তার যে শো গুলা হয়েছে চিটাগাঙ্গে। আপনাদের আমি একটা ভিডিও দেখেছি চিটাগাঙ্গের একটা শোতে প্রচুর লোক লাইন বেঁধে দেখতেছে। তো আমাদের ওই আন্দোলন কোথায় গেল? অন্ততপক্ষে যদি আমরা সেই আন্দোলনটাকেও যদি আমরা একটু অগ্রসর করে নিয়ে যেতাম, সেটাকে একসময় একটা ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া যেত। হ্যাঁ? আমি মনে করতেছি যে আমাদের লিডারশিপের প্রয়োজন। আমাদের সুস্থতারা চলচ্চিত্রের জন্য যে লিডারশিপের প্রয়োজন এবং এই এই কথাটা আমি বলব যে আমাদের শর্ট ফিল্ম ফোরাম, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এগুলো এখন অনেকটা স্তীমিত হয়ে গেছে। আমাদের শর্ট ফিল্ম ফোরাম ইটস লাইক এ ড্রিপ ড্রপ, একটু উঠলাম নামলাম উঠলাম এটাকে আমরা ড্রিপ ড্রপ বলি যে স্টার্ট স্টপ সিনড্রোম এটাকে ইংরেজিতে বলে। এখানকার সোশ্যাল পলিসিতে যে একটা ফ্যামিলি একটু ভালো করলো এরপরে আবার নেচে গেল, স্টার্ট স্টপ সিনড্রোম এটাকে বলে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই সিনড্রোমের মধ্যে আমরা আছি। যেমন আপনি চলচ্চিত্র সংসদ আন্দোলনের কথা তুললেন, হ্যাঁ, তো বলা হচ্ছে যে এখন তো আর ছবি দেখার জন্য চলচ্চিত্র সংসদ আন্দোলনে যাওয়ার কোনো দরকার নেই, আমি ঘরে বসে সব দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর ছবি। কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন তো শুধু ছবি দেখানোর জন্য না, তাদের তো এই ধরনের না। সামাজিক, বিশেষ করে দর্শক রুচি তৈরি করা, বিশেষ করে এই যে হলগুলো যে বন্ধ হয়ে গেলে বিকল্প ভাবে কিভাবে এই বিকল্পতার ছবিগুলোকে মানুষের কাছে পৌঁছানো যায়, এই কাজগুলো তো করতে পারে আর কি। আপনার কি মনে হয় যে আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আবার একটু নতুন ভাবে সংজ্ঞায়িত করে, নতুন ভাবে এটাকে একটু সমকালীন প্রাসঙ্গিক করে তোলার একটা সম্ভাবনা বা সুযোগ রয়েছে, এবং করলে সেটা কিভাবে করা উচিত? টেকনোলজির কথা ভুলে গেলে চলবে না, একটা নতুন প্রযুক্তিও এসছে, তার সঙ্গে মিলিয়ে কিভাবে আবার চলচ্চিত্র সংসদ আন্দোলনটাকে চাঙ্গা করা যেতে পারে বলে আপনার নিজের মনে হয় আর কি? না, আমি তো খুবই আশাবাদী যে এখনকার যে নতুন টেকনোলজি যেটা কোভিড আমাদেরকে দিয়েছে, এই যে আমি আপনার সাথে কথা বলছি, সেটা তো সুযোগ হতো না। আমাদের কোভিড এর আগে চিন্তা করি নাই। ইট ইস নট দ্যাট এই টেকনোলজি আগে ছিল না, আগে ছিল। কিন্তু তারপরে আমরা চিন্তা করি নাই। দ্যাট ইনোভেটিভনেস আমাদের মধ্যে আমরা ভাবি নাই সেটা। সো নাও আমি আপনার অনুষ্ঠানে আমার বন্ধু ডক্টর জাকির হোসেন রাজু একটা আলোচনা দেখেছি এবং সেও খুব সুন্দর বলেছে যে আমরা তো এখন একজন ভালো চলচ্চিত্রকারকে আমরা আমন্ত্রণ জানাতে পারি জুমের মাধ্যমে। সে প্লেনের টিকিট কেটে আসে, আমাদেরকে বলতে হবে না। এই কারণে আমি ছবি বানিয়ে কোয়েশ্চেন এন্ড আনসার সেশন করতে পারি। আই থিংক ইনরমাস অপরচুনিটি রয়েছে এবং আমি সেজন্যই, যদিও আমি একটু বিজি ছিলাম, আমি সিনেফিলিয়া সিলেট নামে একটা চলচ্চিত্র সংসদ বা চলচ্চিত্র ফিল্ম ক্লাব আমি সিলেটে শুরু করেছি। সেটা কাজ শুরু করব এবং যদিও প্রথম মিটিং এ প্রায় ২০ জন লোক বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছে এবং সেটা তাদের মধ্যে ৩ জন মেয়েও ছিল। আই এম ভেরি hopeful that we can start and I want to start that এবং আমি জানি আমাদের বেলায়েত হোসেন মামুন, মুর্শিদুল ইসলাম ওনারা অলমোস্ট ওয়ান ম্যান হিসাবে চলচ্চিত্র সংসদ আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের ফোকাসটা আমি লক্ষ্য করছি, তাদের অনেক এনার্জি চলে যাচ্ছে সরকারের সাথে, সরকারের বিরোধিতা করা, তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করা, এই বিষয়গুলো নিয়ে ওনারা কিন্তু প্রচুর পরিশ্রম করছেন। কিন্তু এই সময়টা আসলে ব্যয় হওয়া উচিত ছিল আমাদের ইনোভেটিভ অ্যাপ্রোচ ইন টার্মস অফ আমরা হাউ কুড উই রিডিফাইন দি মেথোডোলজি, যে আমরা কিভাবে ছবি করতে চাই। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই নবীগঞ্জে একটা মানে চলচ্চিত্র সংসদ তৈরি হয়েছে এবং সিলেটে হচ্ছে, বা আমরা কিন্তু এখন চলচ্চিত্র সংসদ আন্দোলনকে একেবারে গ্রামে গ্রামে নিয়ে যেতে পারি। আই থিংক দেয়ার ইজ আ লট অফ পসিবিলিটি, বাট অলওয়েজ দেয়ার ইজ এ নিড ফর এ লিডার ইন দিস কাইন্ড অফ ওয়ার্ক। লিডার অর লিডার্স উই নিড। এবং এটা নিয়ে একটা মানে ভালো একটা জাতীয়ভাবে চিন্তা করা উচিত আমি মনে করি। বাইরে থেকে আমি 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 সবসময়ই বলেছি আমি যতদূর সাহায্য করার আমি করতে রাজি। আমার মনে আছে যে নবীগঞ্জ চলচ্চিত্র সংসদ তারা আমাকে একবার নিয়ে গেছিল এবং আমি বলেছি যে তাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে, এবং করেও কয়েকটা ছেলে কিন্তু আমাকে যোগাযোগ করেছে, তাদের ছবির ক্লিপ দেখিয়েছে আমাকে। হ্যাঁ, তো আমরা ওয়ার্কশপ করতে পারি ফিল্মের উপরে। ফিল্মগুলো ওরা দেখলো, আমরা আলোচনাটা করব জুমে এসে। আমরা একজন বুদ্ধাকে নিয়ে আসবো, উনি আমাদেরকে পড়ে উনি সামারাইজ করবে। এই যে আলোচনা ছাড়া চলচ্চিত্রের যে পার্সপেক্টিভ তৈরি করা, তার এথিক্সটা বোঝা, তার যে আপনার থিওরিটিক্যাল যে জায়গাটা, এগুলো তো আমরা আলোচনা করি, আমরা তো এগুলো, এবং সেখান থেকে একটা ছেলে উৎসাহিত হবে, তার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে আমিও ফিল্ম মেকার হব। সে হয়তো ক্রিয়েটর হবে অর এ কনজিউমার হবে। আর্টের তো ক্রিয়েটর এন্ড কনজিউমার, and the more consumer we could create for our kind of film, we could then আমাদের ছবির মানে বিপণনটাও ভালো হবে।
এটা একটা খুবই একটা একটা সিস্টেম থিওরির মতো, যে সিস্টেমের এই অংশটাতে কোনো প্রবলেম হইলে ওই অংশটা এফেক্টেড হয়। আমাদের সোশ্যাল পলিসিতে আমরা সোশ্যাল ওয়ার্কে আমরা এটা খুব ব্যবহার করি, সিস্টেম থিওরি। সিস্টেম থিওরি বলে একটা পুরোটা একটা ডিসিপ্লিনই আছে। তো আমরা আসলে টোটাল সিস্টেমটাকে দেখতে হবে, যে হাউ কুড উই ইমপ্রুভ দ্য হোল সিস্টেম, হুম, হুম। এন্ড দ্যাট উইল ইভেন্চুয়ালি ক্রিয়েট এ লট অফ অপরচুনিটিস। না, এই সিস্টেমেরই একটা বড় অংশ হচ্ছে যে চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থা, তার পরিবেশনা, বিপণন, এক পেশাদারিত্বের চর্চা, এই ব্যাপারগুলো, বিশেষ করে যে প্রদর্শন ব্যবস্থা, যে হল সংকট, বাংলাদেশে যে হল ধীরে ধীরে একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, এবং হলগুলোতে গিয়ে দেখার মতো সেই ছবিগুলোও নেই। বাণিজ্যিক, একটা সুস্থ ধারা বাণিজ্যিক ছবি তো একসময় প্রচুর হতো, সপরিবার সবাই মিলিয়ে যেত, হ্যাঁ, সেইটাও বন্ধ হ্যাঁ, হ্যাঁ। হয়ে যাচ্ছে আর কি। তো এই জায়গায় এই যে একটা বড় সংকট, এবং সেটার শেষ পেরেকটা কফিনে ঠুকলো এই করোনায় এসে। এখন তো সবাই জি, ঘরবন্দি আর কি, ফলে জি, জি, বিকল্প এসে এসে গেল, যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো এসে গেল, জি, ওটিটি জি, এসে জি। গেল, নানা রকম ডিজিটাল ফরম্যাট এসে গেল। এটা একটা বাস্তবতা। এটা বরং এক ধরনের আশীর্বাদ হিসেবে এসছে। কিন্তু এটাই যদি আবার শেষ কথা হয়ে গিয়ে থাকে, এটাই যদি চলচ্চিত্রের একেবারে অনিবার্য পরিণত হয়, তাহলে যে একটা ক্লাসিক চলচ্চিত্রের সম্পর্কে আমাদের যে ধারণাটা না, এটা হলে হবে সুন্দর পরিবেশে, একদম নিরবচ্ছিন্নভাবে ছবিটা দেখা, ভালো শব্দ, ভালো একটা সুন্দর পরিবেশে তার সে ছবি নিয়ে কথা বলা, এবং একটা সামাজিক একটা অনুষ্ঠানের মতো করে যাওয়া, একটা চর্চা। তো সেই জিনিসগুলো তো হারিয়ে যাবে আর কি, হ্যাঁ, যাচ্ছেও আর কি। এটাকে আপনি কিভাবে দেখেন? বা বিদেশেও তো নিশ্চয়ই এই সংকট শুরু হয়েছে, সেটাকে তারা জি, কিভাবে জি। মোকাবেলা করছে, বা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই দুটো একটা সমন্বয় কিভাবে করতে পারি, এই নিয়ে আপনার চিন্তা ভাবনা গুলো যদি একটু আমাদের সঙ্গে না, ভাগ করে আমার নিতেন আর চিন্তা কি। ভাবনা যেটা, হুম, আমার কিন্তু কিছুটা ভয় হচ্ছে, সেটা হচ্ছে হুম, যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো কিন্তু আরেকটা ধারা নিয়ে আসে, সেটা হচ্ছে ওয়েব ফিল্ম। হুম, খেয়াল করছেন আপনি? হুম, যে হুম, সবাই কিন্তু অনেক, আমাদের মোস্তফা সরোয়ার ফারুকীরও একটা ওয়েব ফিল্ম যাচ্ছে। হুম, জি5 এ দেখাচ্ছে, ইন্ডিয়ান একটা হুম, প্ল্যাটফর্মে, হ্যাঁ? আরো আমি কয়েকটা খুব মেধাবী চলচ্চিত্রকার আমি শুনছি, ওদের ইন্টারভিউ যখন পড়ি তখন লেখা যায় আমি একটা ওয়েব ফিল্মের কাজ করতেছি। হুম, এখন এটা কিন্তু একটা ভয়ের বিষয়, যে এই মেধাবী যাদের ক্ষমতা আছে একটা ভালো ফিল্ম তৈরি করার, সেটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে একটা ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ করবে। হুম? হুম, হুম, এটা কিন্তু ভয়ংকর জিনিস আসছে আমাদের দিকে হুম, বিদেশে আপনার যেটা হচ্ছে যে সিনেমা হলগুলোতে ভিউ ভেরি কমার্শিয়ালাইজ, বাট মানে এখানে কিন্তু আই হ্যাভ টু সে দ্যাট এখানে বহু আগ থেকেই ওরা ডিজিটালে চলে গেছে, যে নেটফ্লিক্স, প্রাইম এগুলাতে লোকজন ছবি দেখছে। ইয়েস, কমার্শিয়াল ভেন্যুগুলোতে সেখানে একসাথে ৩, ১৩টা, ১৪টা স্ক্রিন, ১৯টা স্ক্রিন আছে। ওই ২টা স্ক্রিনে হয়তো একটা ভালো ছবি রাখলো। আই থিংক দ্যাট as I said that মানে ১০ মানে যদিও ডিজিটালে আসছি, আমরা ওটিটি প্ল্যাটফর্মে আসছি, তারপরেও আমাদের এটা একটা বিরাট, এবং আমার মনে হয় যে সরকার থেকে এবং সরকারি যে প্রতিষ্ঠান এই সিনেমার উন্নয়নের দায়িত্বে আছে, তাদের সাথে আমাদের একটা ভালো একটা একটা দেন-দরবার করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন। নতুবা আমাদের খুব খারাপ অবস্থা। আমাদের কতদিন টিকবে আমাদের ফিল্ম মেকাররা? হয়তো একটা অ্যাপ্লিকেশন করবে, একটা ফান্ড পেল, সে পেয়ে ওই একটা ফিল্ম করতে, করতে তার ৩-৪ বছর যাবে। অথবা আমাদেরকে একটা গেরিলা অ্যাপ্রোচ নিতে হবে। হ্যাঁ? যে গেরিলা অ্যাপ্রোচ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা ক্রাউড ফান্ডিং করে ছবি করব। আমরা এমন একটা ছবি করব যে ছবিটার মধ্যে আমরা আম ওই এক্সপেনসিভ ফিল্ম মেকার নেব না। আমরা নিজেরা বাড়িতে এডিটিং করব এবং এটা আমরা দেখাবো। হয়তো we have to go back to the square one, একটা কথা আছে না? যে আমরা স্ক্র্যাচ এ যেতে আমাদের। Maybe that is the time. I'm not sure, but হুম, it is, I'm quite, as I said, I'm quite worried that this web series business, হুম, হুম। OTT না, platform. ওয়েব সিরিজটা বাধ্যই করতে হয়, কারণ এটা এমন ভাবে মানুষ দেখে, দর্শকরা আগে সেখানে খুব সিরিয়াস, গুরুগম্ভীর, খুব শৈল্পিক সূক্ষ্মরুচি জিনিস আসলে সেখানে দেওয়াও যাবে না আর কি, এবং সেগুলো না। হয় ইনডোর, মোটামুটি অলমোস্ট হুম, টেলিফিল্মের ওই কনসেপ্টে সেগুলো করে। সেটা হয়তো বা হুম, হবে, তরুণ প্রজন্ম গুলোই পছন্দ করবে, তার বিষয়গুলো একদম ভাবতে হবে, খুব দ্রুত গতি সম্পূর্ণ বিষয়, একেবারেই জি, যে কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে করে তারা আর কি, সেটা হয়তো বা হবে। কিন্তু পাশাপাশি
কম করে হলেও একটা সমান্তরাল ধারা প্যারালাল ফিল্ম সেটা কিভাবে করা যেতে পারে, এবং এই ক্ষেত্রে আমি আবারও বলি ফিল্ম সোসাইটি গুলোর কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, তারা কিন্তু এটা অ্যাবসলিউটলি। এই যে করতেই বললাম যে পারে, কোনো ছোট ছোট আমরা ভেন্যু বলছি, ভাড়া করে হলেও করতে পারে, যেমন বিদেশি জি, মিউজিয়াম গুলো জি, করে, ফেস্টিভ্যাল করে, রেট্রোস্পেক্টিভ করে, হ্যাঁ, 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 নানা ধরনের এই ধরনের কিছু কিছু একটা মানে মানে চলমান থাকতে হবে কিছু প্রক্রিয়া সমান্তরালে, জি। যে এটাই শেষ কথা যখনই নয় আর কি। হ্যাঁ। জি, হুম। কোভিড থেকে বের হয়ে আসবো, আমি মনে করি যে আমাদের আবার ফিরে যেতে হবে সেই লাইফে। We cannot be dependent on the digital format. We have to be brave enough to meet together and to retain our integrity in terms of এই সিনেমা হলে যাওয়া, হুম। হল ভাড়া করে ছবি দেখা, ভ্রমণ, সেমিনার করা, আলোচনা করা। আমাদেরকে যেতেই হবে। হুম। Otherwise, it is quite a difficulty coming, not only just for our country, for every country, particularly for art type of film. যে সমস্ত ফিল্মগুলো টিকে থাকবে, যে সমস্ত ফিল্মগুলো সমাজের কথা বলবে এবং হুম। ন্যায়ের কথা বলবে বা অ্যাস্থেটিক্স এর কথা কথা বলবে, বলবে। হুম। তাদের জন্য এই জায়গাটা দরকার। জি। ঠিক আছে, আমরা কথায় কথায় অনেক সময় পার করে ফেলেছি। এবার একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি নিয়ে কাজ করছেন? আপনি যে সারাক্ষণই কাজ করেন, স্বপ্ন দেখেন বা পরিকল্পনা করছেন, হ্যাঁ, আপনার ওই কাজগুলো সম্পর্কে শুনতে চাই। কি ছবি এখন তৈরি করছেন, কি ছবি মাথায় আছে, কোনটা কোন পর্যায়ে গেছে? একটু বিশদে যদি আপনার এই মুহূর্তে কাজগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ। জি, আমি নিজেকে মনে করি যে কোভিড আমাকে খুব ভালো একটা শিক্ষা দিয়ে গেছে যে আসলে আর ওই হেলা করে খুব আস্তে, আস্তে অগ্রসর হওয়ার আর সময় নাই। আমার এই মুহূর্তে আমি এটাকে ফোর্স বলি। এটাকে ফোর্স কাজ হচ্ছে, আমি নাসির আলী মামুন, আমাদের পোর্ট্রেট ফিল্ম মেকারদের একজন অত্যন্ত মানে আমাদের পথিকৃৎ। তার উপরে উনি আমার বন্ধু মানুষ এবং উনি আমাকে উনার কালেকশন এর অ্যাক্সেস দিয়েছেন। তার উপরে আমি একটা দীর্ঘ কাজ করেছি প্রায় ১ বৎসর ১.৫ বৎসর লাগিয়ে। আম সেটাতে আমরা ফ্রান্সেও কাজ করেছি, আমেরিকাতে কাজ করেছি, ভারতে কাজ করেছি, বাংলাদেশে করেছি, শহরে মাসির বাড়ি। সেই কাজটা আমার কম্পিউটারের মধ্যে। তো সেটাকে এডিটিং করে সেটাকে শেষ করা, এটা আমার জন্য খুবই জরুরি। আম এটা আমার একটা কমিটমেন্ট। আর আরেকটা ফিল্ম যেটা রিসেন্টলি মুক্তিযুদ্ধ জাদুঘরে রিসার্চ এন্ড গ্রান্ট পেয়েছেন, 'সাইক্লিস্ট অফ ওয়ার'। সেই ছবিটার এটা এটা আসলে সম্পর্কে বলুন এটা একটু। এটা হ্যাঁ, প্রেক্ষাপটটা। হ্যাঁ, হ্যাঁ। এটা হুম। একটা ম্যাজিক্যাল থিং ইস বিকজ মাই ব্রাদার এন্ড তার ৩ বন্ধু ১৯৭২ সালের জুন মাসে ওরা ৪ জন সাইকেলে পুরো ভারত ঘুরে বেরিয়েছে। শুধু এটুকু বলার জন্য যে ভারতের লোকজনকে থ্যাংক ইউ বলার জন্য। আর টু ইন্ট্রোডিউস themselves as দিস ইস বাংলাদেশ। তো হুম। সেই জার্নিটার প্রমাণ হিসেবে আমার বাসায় ৪-৫ টা ছবি ছিল। ওই তখনকার ওরা দিল্লিতে যখন গেল, তখন দিল্লি ইয়ং কংগ্রেসের নেতারা ওরা তাকে সাহায্য করলো। বলল, "তোমাদেরকে আমরা ইন্দিরা গান্ধীর সাথে দেখা করায় দিব।" বাট আনফরচুনেটলি ওই উইকে ইন্দিরা গান্ধী ছিলেন না। ওরা তখনকার ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরির সাথে তাদেরকে দেখা করালো এবং ইন্ডিয়ান বঙ্গভবন যেটা, সেখানে ওই আমার সাইক্লিস্টের ছবি আছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে। সেটা কোনো বড় কথা না। বড় কথা যেটা হচ্ছে যে তাদের যে জার্নিটা বা এই যে ডিসিশন, এই যে চয়েস তারা তৈরি করেছে। তো আমি এই গল্পটা নিয়ে বহুদিন ধরে খুবই মানে একটা দায়িত্ববোধ যে আমার কাছে এই ছবিগুলো আছে, আমি পড়ে আছি। তো আমি সেই আমার যে পীড়া, আমি বসে আছি, সেটাও আমার স্টোরির একটা অংশ। এখন সেই ছবিটা অলমোস্ট রেডি। এই ছবিটার যখন পুরস্কার পেল আমি Facebook এ দিলাম এবং না, এটা লম্বা একটা স্টোরি আছে কিভাবে আমি ওই ৪ সাইক্লিস্টকে বের করলাম। আমার ভাইও মনে করছে যে ওরা হুম। নিখোঁজ হয়ে গেছে। একটু শুনি, মানে একটু যদি বলতেন সংক্ষেপে হ্যাঁ, একটু শুনি। সোশ্যাল হুম। মিডিয়াতে দিলাম আমি একবার হুম। ছবিটা। হুম। দেওয়ার পরে একজন বলল, "ও ও তো আমার ভাসুরের মেয়ে, মানে অমুক।" আমি জানি। আমি লিখলাম, "ম্যাডাম ইফ ইউ ক্যান ফাইন্ড এ টেলিফোন নাম্বার।" "হ্যাঁ, আমি দিতেছি।" উনি ২ দিন পরে দিল। আমি ফোন করলাম। এরকম করে মানে ১ সপ্তাহের মধ্যে আমি সব সাইক্লিস্টকে পেয়ে গেলাম। একটা তো আমার ভাই আর হুম। ২ জন জীবিত। আর একজন মারা গেছে। পাওয়ার পরে তো তাদের সাথে আমি কথাবার্তা বলা শুরু করলাম জার্নিটা। একজন আছে খুব শার্প মেমোরি তার। তো তাদের সাথে কথা বলা শুরু করলাম। তারপরে এই আইডিয়াটা তৈরি হলো। আমার বন্ধু তারেক বুলবুল বলল যে, "তুমি আমাদের ওয়ার্কশপে আসো। আমাদের এই ল্যাবে তুমি এখানে সাবমিট করো।" তো আমি ১ম দিন যখন এই গল্পটা বললাম, সাথে, সাথে আমাদের নিরুৎপল মজুমদার আর আরেকজন ছিল, বলল যে, "মকবুল, if you could do it the way you said it, হুম। হুম। the হুম। way you said, হুম। just do it. It will be a wonderful piece of work for the country's history, not just for Bangladesh, but for both country. The relationship, because those cyclists, their most important memories are how they were greeted at that time.
so affectionately, মানে ওরা যখন লখনৌ শহরে গেল, ওরা বাংলাদেশি কি জিনিস দেখে নাই, ওরা মহিলারা বের হয়ে এসে টাচ করেছে ওদেরকে। This is how Bangladeshi people look like, because they know their country is engaged in a war with Pakistan. এই যে discovery, এই যে are we there after 50 years? Will we get the same reception? If not, why? So both country has changed as well. So that story will not only tell the story of that brave journey, but at the same time, we will be reflecting on where we are in terms of our politics, our social changes, particularly the rise of fundamentalists in ideas, both countries, same rating. There is a huge growth in terms of, and that has an impact. আমরা তার একটা পুরো পপুলেশন জুড়ে এক ধরনের একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। আমাদের এখানে যেরকম একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে, তাদের একটা মাইন্ডসেট তৈরি হয়েছে আমাদের সম্পর্কে, মুসলমান এই সমস্ত। তো এটি হলো ভেরি ইন্টারেস্টিং ফিল্ম পার্টিকুলারলি, এবং নট অনলি জাস্ট একটা ওয়ার্ল্ড ফিল্ম হবে, যে আমরা কিন্তু প্রচুর ওয়ারের, দেশের সাথে আরেক দেশের ওয়ার হচ্ছে, হ্যাঁ, কিন্তু আরেকটা দেশের সাপোর্ট করতেছে। এই যে ভাইয়ের একটা সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক, এবং তাকে আবার গ্রিটিং করা, তাকে ধন্যবাদ জানানো, the sense of appreciation, এটাও কিন্তু এই ফিল্মটা নার্চার করবে। দ্যাট ইজ দি মেইন প্রেমিস অফ দ্য ফিল্ম, বাট প্র্যাকটিক্যালি টু এক্সিকিউট ইট, করোনা তো আমাদের এই তিন ভদ্রলোক, অবশ্যই ওনারা এখন বয়সের শেষ প্রান্তে, ওনাদের পরিবারই, মানে আমার ভাইকে আমার ভাবি নিচে যেতে দেয় না, ওনাকে নিয়ে আমি পুরো ভারত ভ্রমণ করব এই কোভিড এর সময়, সেটা আমার জন্য একটা প্রবলেম হয়েছে। মানি ইজ নট এ প্রবলেম। I mean, lot of people has called me and said, Makbul bhai, don't worry, my friend in America immediately gave you $1,000. There's another person who said, Makbul bhai, I'll give you £3,000. He will arrange, he's a restaurant, he said, I will arrange a party in my house. He will come and he'll give a lecture there. ছবিটা কত বড় হতে পারে বলে ভাবছেন আনুমানিক? তার দৈর্ঘ্য মনে করেন 58 মিনিট, 1 ঘন্টার মতো হবে, এর বেশি আসলে নিয়ে যাওয়া উচিত না। এবং করোনা স্বাভাবিক হয়ে যাওয়ার পরপরই কি আপনি আবার এটা নিয়ে? আমি সেটাই চিন্তা ভাবনা করছি। জি, আমি এখন ধরেন আমি যোগাযোগ করতে আসাম, শিলচরের কোনো ফিল্ম মেকার বা কোনো একজন ভলান্টিয়ারদেরকে পাবো, এদেরকে আমি অ্যাপয়েন্ট করে, they will do the road map. I'm starting to plan has to be like a 15 to 18 days travel. We will know which hotel we're going, where we're going to do the shooting, plus another groundwork চলতেছে। আমার ভাই যিনি আছেন, ওনার কাছ থেকে পুরো ডিটেইলস নেওয়া হচ্ছে, আমিও নিচ্ছি, নোট নিচ্ছি, ওরা কুচবিহার থেকে পরে কোথায় গেল, and then we have to decide যে আমরা, ওরা তো সারা রাস্তা সাইকেল চালাতে পারবে না, কিছু কিছু জায়গায় চালাবে, তো জায়গাগুলো তো আমাদের আগে থেকে জানতে হবে যে ওই জায়গায় যাবে। তারপরে আমরা এটা বিশাল কর্মযজ্ঞ ডেফিনেটলি আর কি, এটা বিশাল কর্মযজ্ঞ, কিন্তু আমরা খুবই আশাবাদী যে আপনার পক্ষে এটা করা সম্ভব হবে আর কি। আপনি নট পেনি নট দেখায়, আমি মানে এটা খুব একটা পারবেন, বিরাট। আপনি এখানে নীলোৎপল মজুমদার, সুপ্রিয়া সেন বা ডক লেভের ইয়েটা পাচ্ছেন, এটলিস্ট নৈতিক সমর্থন, একটা মানসিক পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। আশা করি এটা একটা খুবই একটা। আর বড় জিনিস হচ্ছে যে মুক্তিযুদ্ধ জাদুঘরের যে রিকগনিশনটা, যে তারা যে একটা ছবি শেষ হওয়ার আগেই তারা যে একটা রিকগনিশন দিয়েছে, এটা কিন্তু আমার জন্য খুবই একটা গর্বের বিষয়। এবং বিশেষ করে আমার বন্ধু বান্ধব যারা এখানে, যারা হিউজলি প্রাউড অ্যাবাউট ইট, দ্যাট একটা ফিল্ম শেষ শুরু হওয়ার আগে যে আমি ইংল্যান্ডে থেকে আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছি, এবং তাদের কাছে আমার এই গল্পটা বলতে পেরেছি, এবং সেটাকে রিকগনাইজ করতে পেরেছি, এটা আমার জন্য খুব মানে অনারেবল বিষয়, এবং এই ছবিটার গতি অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবং সেজন্য আমি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রত্যেকটি কর্মকর্তার কাছে আমি খুবই ঋণী, এবং আমি আমার শেষ রক্ত দিয়ে, যেটাকে বলে, যে আমি তাদের এই আশাটাকে রাখা। আর আরেকটা কাজ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রজার গুয়েন নামে একজন ভদ্রলোক। ওটা একটা অসাধারণ হিউম্যান স্টোরি। রজার গুয়েন, আপনার আহমেদ সবার, রজার গুয়েনের কাছ থেকে আমি আহমেদ সবার এমন একটা ছবি পেয়েছি যেটি পৃথিবীর কেউ দেখে নাই, এবং আমি সেই ছবিটা, আমার বাসায় রজার গুয়েন এসেছে, হ্যাঁ, আমার একটা ছবি নটিকান্ডা দেখতে, সে দেখে নাই, কারণ ওর হি ইজ সো সিম্পল লাইফ, তার ওই সিস্টেমই নাই দেখা। হ্যাঁ, তাই বলছি রজার তুমি আসো, তো সে শীতের দিন আসছে, সে দেখছে, দেখার পরে তখন আমি নাসির আলী মামুনের উপর ছবি করছি, তো তাই বললাম আমি এটা করছি। নাসির আলী মামুন উনি আমাকে ওনার কয়েকটা
ফটোগ্রাফিক অ্যালবাম দিচ্ছেন। তো আমি উনি ওই চা আনতে গেছি, তো দেখি যে সে নাড়াচাড়া করতেছে রজার। রজারের বয়স অনেক, মানে 67, 72 এরকম। সে বলে ও তো আমার বন্ধু। আহমেদ সোবহার ছবি ছিল, পোর্ট্রেট ছিল। বলে ও তো আমার বন্ধু। আমার তোমার বন্ধু কিভাবে হলো? সে তো 1955 ঢাকাতে আসছিল, 58 ঢাকাতে মোহাম্মদপুরে ছিল সে। ওই যে সালভেশন আর্মির হয়ে আসছিল এখানে। আচ্ছা। ওর অনেক কাহিনী। ওর নানা ছিল আপনার আয়ারল্যান্ডের গভর্নমেন্ট, ওর বাবা ছিল আপনার ধরেন বাংলাদেশের প্রতিমন্ত্রী, মানে এই পর্যায়ে ইংল্যান্ডের প্রতিমন্ত্রী ছিল তার বাবা। তার বাবার বাড়িতে আমি গেছি, যেটা আপনার 2 একর জায়গার উপরে একটা মানে অ্যারিস্টটিক্যাল, হি হ্যাজ কাম ফ্রম এ ভেরি অ্যারিস্টটিক্যাল তো ফ্যামিলি। বাংলাদেশকে ঘিরে ওনার গল্পটা কি আসলে, মানে ওই জায়গাটা যদি বলতেন, মুক্তিযুদ্ধের প্রতি তার একটা অবদান ছিল না, ভূমিকা ছিল না? মুক্তিযুদ্ধে তো উনি হ্যাঁ। পোস্টার লিখতো। আচ্ছা। সে প্রথম ফ্ল্যাগটা সে সিলাইও করেছে। এখানে যে 28শে মার্চ যে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে বাংলাদেশে, মানে বহির্বিশ্বে প্রথম ফ্ল্যাগ, অ্যাপারেন্টলি হি ডিড দ্য সুইং অফ দ্যাট ফ্ল্যাগ। সে পোস্টার লিখতো, সে বিভিন্ন এমবেসিতে চিঠি লিখতো, তারপরে টাকা কালেক্ট করতো। মানে হি ওয়াজ এ ভলান্টিয়ার। হি ইউজ টু লিভ ইন এ বেঙ্গলি হোম এজ এ লজার। আর বাংলাদেশে তো তার যাওয়া, তারপরে গ্রানাডা টেলিভিশন তাকে, এখনকার যে আইটিভি সেটা ছিল গ্রানাডা টেলিভিশন, গ্রানাডা টেলিভিশন তাকে ইন্টারপ্রেটার হিসেবে হায়ার করে নিয়েছে। এবং হি অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো, হি ক্যান রিমেম্বার দি বোট, উজালা বোট, মানে যে বোটটা গ্রানাডা টেলিভিশন হায়ার করেছিল, সেই বোটটার কথাও তার মনে আছে। এবং সে মুক্তিযোদ্ধাদেরকে ইন্টারভিউ করছে, তারপরে আবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিল, নানান গল্প আছে ওর। এবং সে মুক্তিযোদ্ধা, আই থিঙ্ক যে সরকার থেকে সে ওই যে বিদেশিদেরকে তো বাংলাদেশ সরকার ইয়ে করে সে পেয়েছে। বাট নট অনলি দ্যাট, সে সিলেটি ভাষা থেকে সিলেটি একটা ডিকশনারি বের করেছে, যে আমাদের যে হারিয়ে যাওয়া, যে আমাদের যে নাগরি ভাষা, যে তাইন, সেদিন আমাকে বলতে তাইনকা মানে হচ্ছে যে আরেক জেলার লোকজন আইসা আমাদের, মনে করেন আপনি হচ্ছেন রাজশাহীর অমুক গ্রামের, আমার গ্রামে চলে আসছেন, তো আপনাকে তারা তাইনকা বলে। এই শব্দ কিন্তু আমাদের সিলেটি শব্দ। তো সে এই সমস্ত শব্দের প্রায় 2500 শব্দ সে কালেকশন করে সেগুলো এটা প্রচুর কাজ, মানে ভেরি ইন্টারেস্টিং হিউম্যান বিং। তো ওনার ওনার জীবন কাহিনী নিয়ে আপনি ছবিটা প্ল্যান করছেন, না কোনো বিশেষ একটা অংশ নিয়ে, তার পর্ব নিয়ে, জীবনের কোন একটা পর্ব নিয়ে, বা কোন পর্যায়ে আছে ছবিটা? সত্য কথা যেটা, আমি তো 1900 ওই যে ইসু চৌধুরী ফিল্ম যখন করছিলাম, তখন তাকে প্রথম ইন্টারভিউ করছিলাম, সেই মেটেরিয়াল গুলো আমার কাছে আছে, তার বাবা আছে। এরপরে আমি প্রত্যেক 1 বছর 2 বছর পরে তার কাছে যাই, ক্যামেরা নিয়ে শুটিং করি, কিছু প্রশ্ন করি। 2005-এ আমি প্রায় 3 মাস প্রত্যেক 2 সপ্তাহ পর পর যাইতাম। যাওয়ার পরে প্রত্যেক দিনই আমি যাওয়ার সময় খাওয়া নিয়ে যেতাম, আমার ওয়াইফ হতে রেঁধে দিত, সেই খাওয়াটা আমরা খেতাম, ক্যামেরা বসায়, তারপর গল্প করতাম, তারপর হাঁটতাম, এগুলা। এইরকম মনে করেন আমার কাছে 15-16 ঘন্টার মেটেরিয়াল আছে। সেটা একটা। বাট আই অ্যাকচুয়ালি, হি ইজ নট ম্যারিড, ওকে, হি ইজ নট ম্যারিড এট অল, হি ইজ আনম্যারিড পারসন। বাট ওয়ান কোয়েশ্চেন দ্যাট আই হ্যাড অলওয়েজ, দ্যাট এই যে নিজের কালচারকে মানে ছেড়ে দিয়ে আরেকটা কালচারকে এমব্রেস করা, এই যে অ্যাপিটাইট, where it come from? It seems like that he has got a Rosetta Stone, যে তার কাছে একটা Rosetta, he's a Rosetta Stone. If we could explore that stone, we will know the theory of racism. How one could be so kind to another culture, another race without any prejudice. So আমার কাছে তাকে একটা Rosetta Stone মনে হয়, যে if I could understand him, then I can understand the mind of the theory of how you could not be racist. Do you get it? I'm coming from. আমি এই জায়গাটাকে ধরার চেষ্টা করেছি, পারি নাই এখনো, বা হয়তো বা আমি পারবো কিনা জানি না। তার একটা ইঙ্গিত আমি লক্ষ্য করেছি, যে ট্রেলারটা আমি দেখলাম, যেখানে ওই যে আচার বানানো, মরিচের আচার বানানো নিয়ে কথা বলছে, যেটা রোদে দিতে হবে, ওই জায়গাতে আমার মনে হয়েছে সে যেন একেবারে আমাদের কালচারের ভেতরে, যেন একেবারে আমাদের কালচারটা যে সে কিভাবে, আমি অতটা পারি না, এবং কি শুদ্ধ বাংলায় সে লিখবে আমার কাছে। মকবুল সাহেব, আশা করি ভালো আছেন, আপনি কি কালকে, মানে আমি ইংরেজি বলে ফেলি, এই যে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি কত ইংরেজি বললাম, মাত্র 25 বছরের দেশে আছি, মানে আমি বলছি, কারণ আমি হয়তো এরকম আই ক্যান নাও বেটার এক্সপ্লেইন আমার থট গুলা, তো বাট হি উড নট স্পিক ইংলিশ, এরকমও আমার কাছে যেটা মনে হয়েছে, যে তাকে যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি ওয়েল, দেন আমরা বুঝতে পারবো যে আসলে কি সেই ইনগ্রেডিয়েন্ট, হোয়াট ইজ দ্যাট হিউম্যান ইনগ্রেডিয়েন্ট মেক্স পিপল লাইক হিম। এটা ইনগ্রেডিয়েন্টের খুঁজে, ভেরি
ইটস এ ভেরি টাফ ফিল্ম, যার কারণে আমার কাছে এতদিন ধরে এই ফুটেজ গুলো আছে, বাট আই এম ওয়েটিং ফর গুড থট টু কাম টু মি। আমার কাছে একটা রিভিলেশনের প্রয়োজন, বা একজন ভালো এডিটর যদি পাই, বাট দ্যাট ইজ মাই গোল, আইডিয়ালি। না তাহলে আমি আমি ইংরেজিতেই বলি যে ইওর প্লেট ইজ ফুল নাও আর কি। আপনার তো প্লেটটা তিনটা বড় বড় ছবি, নাসির আলী মামুন উনি নিজে একটা প্রতিষ্ঠান একেবারে, তাকে নিয়ে করা একটা ছবি হচ্ছে। আর হচ্ছে কি বাই দ্য ওয়ে নাসির আলী মামুন, 320 গিগাবাইট। হ্যাঁ না ওকে আজকের এই অনুষ্ঠানটা দেখছে, কিন্তু আমার লাইভে নাসির আলী মামুন অলরেডি দেখছে, সে কিছু মন্তব্য করেছে। তো ওকে নিয়ে একটা ছবি হচ্ছে। ওনাকে ফোন করা ছেড়ে দিছি আমি, যে আমি লজ্জায় ফোন করতে পারতেছি না, যে আমি যে ওনার ছবিটার কাজ শুরু করছি না, শুরু হয়ে গেছে, মানে 2-3 মিনিট অগ্রসর হয়েছি, বাট আমি দেখাতে চাচ্ছি না কাউকে এখনো। আর এটা একটা ছবি। 2 নম্বর যে সাইক্লিস্ট অফ দ্য ওয়ার, একটা কি এক অসাধারণ বিষয়, এটা যেন একদম ইতিহাসকে পুনর্নির্মাণ করার একটা পর্ব চলছে, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর এই যে রজার গুয়েনের কথা বললেন, এরা তো কিন্তু মহাকাব্যিক চরিত্র। হ্যাঁ, ফলে এই তিনটা ছবি যদি শেষ হয়, নিশ্চয়ই হবে। আপনি যে ধরনের একেবারে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, আমি মনে করি আমাদের অন্তত প্রামাণ্য চিত্রের জগতে এটা বিরাট অবদান হবে। তো আমাদের আলোচনা মোটামুটি এখানেই শেষ। আমরা শেষে একটা আপনার উপসংহার মন্তব্য নেব, কিন্তু এর মধ্যে লাইভে বেশ কিছু মানে মন্তব্য বলতে একটা দুটো প্রশ্ন এসেছে, এগুলো আমি আপনার সামনে একটু হাজির করি, এবং কারা কারা দেখছে, কি বলছে, শুনলে আপনারও ভালো লাগবে আর কি। এরপর আমরা চলে যাব আমাদের যে উপসংহার মন্তব্যের দিকে আর কি। প্রথম মন্তব্যটাই কিন্তু নাসির আলী মামুনের, ওয়াচিং এন্ড এনজয়িং। মামুন ভাই লিখেছেন, হ্যাঁ মামুন ভাই আপনাকে ফোন করছি না ভয়ে, কিন্তু আমি কমিটমেন্ট দিচ্ছি লাইভে যে এটা আমি এই বছরের, আমি অলরেডি বুক করেছি ছুটি, 7 দিনের ছুটি বুক করেছি, এবং আমি বলছি যে 7 দিন আমি আমার ফোনটা কোথায় রাখবো, আমার ফোন বন্ধ করতে হবে। আচ্ছা, আর যে আমার বন্ধু আলমগীর ফরিদুল হক স্বপন, আপনার ওখানেই থাকেন, তিনি কাছাকাছি থাকেন ওই দেশে, সেও তো আপনার ব্যাপারে খুবই উচ্চ ধারণা পোষণ করে। আমাকে বরাবরই আপনার ছবিগুলো আমাকে এর আগেও পাঠিয়েছে, আমি দেখেছি। তো লিখছে যে চলচ্চিত্রকার মকবুলের আলোচনা খুব ভালো লাগছে। সিলেট থেকে আমাদের একজন শিল্পী বন্ধু আছে, অনুজ প্রতিম বন্ধু, তামিম ইমদাদ, সেও লিখেছে যে সিলেট থেকে দেখছি। আলমগীর অনেকগুলা মন্তব্য করেছে, আমি শুধু পড়ে শোনাই, আপনি পরে একটা সাধারণভাবে একটা বক্তব্য রাখতে পারার উদ্দেশ্যে। ইটস ওয়ান্ডারফুল টু ওয়াচ মকবুলস ভিজুয়াল সিকোয়েন্স। হি অলওয়েজ ইন সার্চ অফ own documentary style. Love his devotion of bringing his roots as a thematic exploration. He profusely uses elements of folk music of Sylhet, anthropology and politics. হ্যাঁ, আমি ওই যে পার্পল থ্রেডে দেখলাম সেই গানটা, যে কি চমৎকার বেগুনি নুড়ির যে আপনি ইমেজটা ব্যবহার করেছেন, অসাধারণ, সত্যি অসাধারণ সেই মণিপুরি নাচ এবং গানের ব্যবহারটা। আলমগীর আরেকটা মন্তব্য করেছে, আসলে একটা প্রশ্ন যে আমরা কি ফের্নান্দো বিরির, এই যে ল্যাটিন আমেরিকান ডকুমেন্টারি ফিল্ম মেকার ফের্নান্দো বিরির মতন থার্ড ফিল্ম আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো? ডিজিটাল চলচ্চিত্র আন্দোলন একটা পরিস্থিতি তৈরি করছে যে আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের সমকালীন ছবিঘর কিংবা হল তৈরি করে সুস্থ ছবি দর্শক তৈরি করতে পারি। কারণ ডিজিটাল যুগে আমাদের চিন্তা, আমাদের অভিব্যক্তি তুলে ধরতে এর কি কোনো উপায় আছে? বলছে যে এটা মানে সরকার পৃষ্ঠপোষকতা নিয়ে হলেও কিছু জায়গা আমাদের তৈরি করতে হবে, যেন আমরা একেবারে মানে ধ্রুপদী কায়দায় ছবি দেখতে পারি, ছবি উপভোগ করতে পারি। মানজারে হাসিন ভাই আপনার গুরু, এবং আপনার না বাংলাদেশের প্রামাণ্য চিত্রে পুরো জগতেরই তিনি প্রত্যেকেরই তিনি দীক্ষা গুরু। তিনি লিখছেন যে শুনছি, এটা আপনার জন্য একটা বিরাট ব্যাপার, আমাদের জন্য। বিধান বড়ুয়া চট্টগ্রামের একজন প্রবীণ স্থপতি এবং চলচ্চিত্র কর্মী, তিনি লিখছেন, এনজয়েড দ্য ইনফরমেটিভ এন্ড ক্রিটিক্যাল ডিসকাশনস, থ্যাংক ইউ, আই হ্যাভ টু মিট দ্য ফিজিওথেরাপিস্ট এট 8:30 PM, অর্থাৎ চলে গেছেন। ফরিদ আহমেদ ডকুমেন্টারি ফিল্ম মেকার, আপনি জানেন তিনি ইদানিং খুব ভালো কাজ করছেন, আগরতলা মামলা নিয়ে অসাধারণ কাজ করেছেন, আরো বেশ কিছু কাজ করছেন। মকবুল ভাইয়ের নতুন ছবির জন্য শুভকামনা জানিয়েছে ফরিদ আহমেদ। রীতা নাগ বলছেন, সুস্থ ধারা চলচ্চিত্র সমাজের ভালো পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এর অগ্রগতির বিকল্প নেই। পল্লব দেব বলছেন, সাইক্লিস্ট অফ ওয়ার, থিংক ইট উইল বি এ ওয়ান্ডারফুল ওয়ার্ক ফর আওয়ার লিবারেশন ওয়ার। আকরাম খান, দেখছি মকবুল ভাই তিনি সম্ভবত আমাদের ফিল্ম মেকার না, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান হবেন বোধহয়, তিনি লিখছেন, হ্যাঁ হ্যাঁ খুবই সম্ভাবনাময়ী একজন
মানে হি হ্যাঁ, ইজ অ্যানাদার চে গুয়েভার, আচ্ছা। মানে খুব একা উনিও, সংগ্রামী। হ্যাঁ, উনিও দেখছেন, বলছেন যে দেখছি মকবুল ভাই। পল্লব দেব, বন্ধু শুনছি তোমার চলচ্চিত্র ভাবনা আগামীতে আরো সুদূর প্রসার ভূমিকা পালন করবে আশা করছি। পল্লব দেব আবার বলছেন ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি তৈরি করে বিভিন্ন মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে অনেক নির্মাতা শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন কি? সেক্ষেত্রে ফান্ডিং, বিজ্ঞাপন বড় ফ্যাক্টর, কতজন সাধ্যমতো পারবেন? রীতানাগ বলছেন উপজেলা পর্যায়ে প্রশাসন থেকে ভালো রিটার্ন তৈরি করা উচিত। এটা একটা জি, ভালো, এটা আমি এটা খুব মনে ভালো, করি এটা খুব ভালো খুবই সাজেশন। দরকার, জি, এটা করা দরকার। আসলে কত জি, জায়গায় কত পয়সা আমরা নষ্ট করি আর জি, কি। জি, এই জি। কাজগুলো কিন্তু হওয়া উচিত, এবং সেটা শুধু যেটা শহর কেন্দ্রিক হলে চলবে না, আন্দোলনটাকে না, উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। জি, মাহবুবারা জি, লিখেছেন প্রবাসী বন্ধু বলে একটা ভালোবাসার জি, প্রতীক জি, এঁকে দিয়েছেন, আমার হৃদয়, জার্নালিজমের, জি, জি, হৃদয় চিহ্ন। নাসির আলী মামুন আবার লিখছে ইউ বোথ এনথ্রলড আস, মন্তব্য করেছেন। সাইফুল ইসলাম খুবই প্রাণবন্ত। সেলিম আওয়াল সিলেট এক্সপ্রেস থেকে দেখছি। রীতানাগ ভালো ছবির দর্শক বা পরিবেশ তৈরি হয়নি। মারমা রাজ লিখছেন লামা বান্দরবন থেকে দেখছি, শ্রদ্ধেয় প্রিয় চলচ্চিত্রের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। এই হলো মন্তব্য। আর যারা দেখছেন বা অন্তত লাইক দিয়েছেন তাহলে বুঝতে পারছি ফরিদ আহমেদ, মানজারে হাসিন, নাসির আলী মামুন, রীতানাগ, দুর্জয় রহমান, সৈয়দ আফজাল হোসেন, সাব্বির আহমেদ মুন, সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম পল, মোহাম্মদ শাহজামান টিপু, শিলা দাশগুপ্ত, সাবরাফা বাদ্রি প্রমা। তো আপনি যদি এইটা সম্পর্কে একটা সাধারণ মন্তব্য করেন, করে আমরা চলে যাব আমাদের উপসংহার পর্বে আর কি। আমি আমি খুবই আমি যেটা বলবো যে আমি খুবই গর্বিত এবং আমি নিজেকে ধন্য মনে করি যে লোকের স্নেহটা পাওয়ার। আরে মামুন ভাই বা মুরাদ ভাইকে তো সবসময় স্নেহ করেন। কিন্তু আমি এক ধরনের একটা ল্যাক অফ কনফিডেন্স এ ভুগি। হুম? আমি একটা নতুন বন্ধু পেয়েছি, তার নাম হচ্ছে শাহমান মর্শিয়ান। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক। এখানে অ্যাম শেক্সপিয়ারের উপরে পিএইচডি করছেন। তো উনি বললেন, "মকবুল ভাই, একটা অবজারভেশন আপনাকে বলতে পারবো?" আপনি বললাম, "প্লিজ, প্লিজ।" সে বলল যে, "আপনি আসলেও কিন্তু একটু ল্যাক অফ কনফিডেন্স এ ভুগেন। কিন্তু আমি জানি কেন। আপনি যদি দেশে থাকতেন তাহলে এটা আপনার হতো না। হুম, দেশে থাকলে যে আপনার যে একটা কমিউনিকেশন হতো এর হতো প্রতিদিন একটা, আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার সাথে আমি কথা executive, বলে আমি কিন্তু আমার কনফিডেন্স বেড়ে গেছে যে আপনার মতন লোক আমাকে ডেকেছেন, আমি কথা বলছি এবং আমি আপনার রিঅ্যাকশনটা দেখছি। আমার আইডিয়া যখন বলছি আপনার হাসিটা দেখতে সেটা কিন্তু আমার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দিচ্ছে। আমি কথা বলতেছি, কথার মাধ্যমে এইটা আমি মিসিং। এটা টোটালি আমার কাছ থেকে মিসিং। আরেকটা জিনিস বলছে যে আমাকে আরো ধ্যান করতে হবে। মানে আমাকে ছাড়তে হবে। আমাকে প্রচুর লোক পেয়ে যায়। আমি করিও সাহায্য। এই যে ধরেন একটা লোকের ওয়াইফের সিস্কোফ্রেনিক রোগ, হ্যাঁ? সে খামোখাই পুলিশকে ফোন করে। পুলিশে দিয়ে আমাকে বলে, "মকবুল ভাই, একটা চিঠি লিখে দেন না কেন আচ্ছা, আপনি? হ্যাঁ, যে হ্যাঁ, আমার ওয়াইফের এই রোগ, হ্যাঁ। উনির এই না, অবস্থা।" না, তো আপনি সেই যারা চিঠিটা যারা লিখে যারা আমি এই মন্তব্যগুলো করেছে সেগুলোর প্রসঙ্গে যদি ও সামগ্রিকভাবে একটা সেগুলো আমার বক্তব্য রাখতেন। সবাই আমার খুবই স্নেহ, খুবই হুম, স্নেহের লোক। সেলিম আউয়াল, সাইফুল ইসলাম, তারপরে পল্লব দেব, উনি ঢাকাতে থাকেন। আর আলমগীর ভাই তো আমাকে নিজের ছোট ভাইয়ের মতো। উনি শর্ট ফিল্ম ফোরামে যখন আমরা ছিলাম, আমরা বহু আম আ আমাকে স্নেহ করতেন। সবসময় স্নেহের দৃষ্টি দেখতেন। উনি যে আমার ছবিগুলো সব দেখছে আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি মানে হুম, ভাবি নাই। কারণ উনি তো খুবই উচ্চমার্গীয় লোক আমার দৃষ্টি থেকে। আমি বুঝি নাই যে বাট দেখে যে আনন্দ পেয়েছে উনি আমাকে বলে নাই। বাট এটা ভালো যে উনি এইভাবেই বলছে যে আমাদের পার্পল থ্রেড, বাট হি কুড আন্ডারস্ট্যান্ড, হি কুড রিড মাই মাইন্ড। হুম, সো আই এম ইন এ জার্নি, I don't know. I mean, of course, I'm not going to talk about all the adversities that I have. But one thing I can say that I'm very committed and I feel that এখন আমার বয়স 54 হয়েছে, but I'm still strong enough to deliver this. And I just need that patience, that spiritual well-being to deliver that. And that is a commitment to everybody. Those who love me. আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, তবে শেষের আগে আমি জানি না জুমে একজনকে দেখতে পাচ্ছি, মাহিয়া আবরার নামে একজন ঢুকেছেন। তিনি যদি শুনে থাকেন আপনার কথা, হয়তো আপনার প্রতি তিনি কিছু বলবে চাইতে পারেন। মাহিয়া আবরার কি কিছু বলবেন না আমাদের আজকের অতিথি মকবুল চৌধুরীর কে উদ্দেশ্য করে? আমি আমি শুনছি ওনার ছবিগুলোর অপেক্ষায় আছি। ৩টা ছবি মনে হচ্ছে খুব চমৎকার হবে। সেই আশায় আছি আরকি। ভালো থাকবেন, শুভকামনা। Thank you. ধন্যবাদ। ঠিক আছে, আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একটা শেষ মন্তব্য নেব, উপসংহার মন্তব্য। এটা আপনার ব্যক্তিগত অনুভূতি কথা তো বলবেন, কিন্তু পাশাপাশি আমাদের দেশে যারা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যারা ছবি তৈরি করতে এসছে, প্রামাণ্যচিত্র করবে, সামগ্রিকভাবে তাদের উদ্দেশ্যও যদি আপনার অভিজ্ঞতা থেকে বাইরে থাকা যে আলাদা একটা দৃষ্টিভঙ্গি, আলাদা একটা পরিপ্রেক্ষিত আছে, তার আলোকে যদি কিছু বলতে চান আপনি একটা উপসংহার মন্তব্য হিসেবে সামগ্রিকভাবে।
সামগ্রিকভাবে আমি বলবো যে আসলে এখনকার যে আমাদের নেক্সট জেনারেশন দে আর ভেরি ভেরি স্মার্ট, দে আর ভেরি স্মার্ট। তারা বাংলাদেশে আছে এর অর্থ না যে এরা বই পড়ছে না, এরা এখন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করছে, কোর্স করতেছে, অনলাইন কোর্স করতেছে, ভেরি স্মার্ট। এবং আমি যেটা বুঝি যে বাংলাদেশের যে, আমি যেহেতু ফরচুনেট ইংল্যান্ডে আছি, financially I don't have to worry about things, and but that is the biggest worry in Bangladesh, and that has an impact, তাদের সাইকোলজিক্যাল ওয়েলবিং যেটা বললাম, যে টাকা পয়সা আমরা যদি যন্ত্রণা থাকে, এটা কাটিয়ে ওঠা মানে এটা তো আর একদিনে সম্ভব না, কিন্তু এত কষ্টের মধ্যেও আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং আমি একটা কথা বলবো, আমরা কি দিয়ে বানাবো, 2K না 4K না এটা দিয়ে, আমরা কন্টেন্টের উপরে আমরা জোর দেব। আপনি যেটা বললেন এই যে রিলেশনশিপ বিল্ডিং, ডকুমেন্টারি ফিল্ম, possibly the easiest way you can make a better film, because you don't have to hire any technician, you don't have to hire any actor, but you have to watch film. আপনাকে দেখতে হবে, প্রচুর ভালো ভালো ডকুমেন্টারি দেখতে হবে, আপনাকে সার্চ করতে হবে, এন্ড দেন আপনাকে আপনার একটা ভাষা খুঁজে পেতে, প্রত্যেকের ভেতরে কিন্তু একটা ভাষা আছে, একটা ল্যাঙ্গুয়েজ, একটা সিনেমাটিক or ইমেজ ল্যাঙ্গুয়েজ, যেটা শিল্পিক একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের সন্ধানটা আপনাকে করতে হবে। আপনি দেশে আছেন, অভাবে আছেন, সেটা যেন আপনার শৈল্পিক জার্নির জন্য এটা বাধা না হয়ে দাঁড়ায়। একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। সেই আশা করছি আমি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক স্মার্ট এবং অনেক সম্ভাবনাময়, এবং আমরা মানে অনেকেই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি এটাই প্রমাণ করতে চাই যে আসলে এই দৌড়ে আগে পিছিয়ে কোনো কথা না, দৌড়ে থাকাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ, যে দৌড়ের মধ্যে থাকা, যে I am on journey, yeah, I am on the road, yes. Thank you. অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, তো শেষ করার আগে ছোট্ট একটি ঘোষণা দিয়ে রাখি। আমাদের আগামী পর্বের ঘোষণাটা, আগামী শনিবার আমাদের পরবর্তী পর্ব হবে 40তম পর্ব বীক্ষণ ও বাহাসের, এবং সেই পর্বের অতিথি হিসেবে আসবেন বাংলাদেশে একজন খুবই খুবই পরিচিত, খুবই নিবেদিত প্রাণ এবং খুবই মেধাবী চলচ্চিত্র চিন্তক, লেখক, সমালোচক মাহমুদুল হোসেন, আমাদের সবারই প্রিয় মাহমুদুল হোসেন। তিনি আসবেন আগামী শনিবারে। তো আশা করি আপনারা যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন তারা সেদিনও আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর দেশে করোনার একটা বেশ ভয়ঙ্কর উৎপাত শুরু হয়েছে, সবাই একটু সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন, এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি। অনেক ধন্যবাদ মকবুল ভাই, আপনাকেও শুভরাত্রি।